আর স্পেলিংটা বলে দিচ্ছি BHWTFM@RADIOFORT.FM। যাই হোক, চলুন আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। ইটস আ বিউটিফুল স্টোরি অ্যান্ড আফনান ভাই হচ্ছেন আমাদের প্রথম স্টোরি টেলার। তিনি ঘটনা শেয়ার করছেন, তার এলাকার ঘটনা। আই হোপ ইউ উইল এনজয় ইট। রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার মানে গোদার বাজার নামক একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার, বর্তমানে যেটা নদীর পাড় আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান। কিন্তু এখন যেই অবস্থাটি সেখানে রয়েছে, আজ থেকে কিন্তু 30-35 বছর আগে এরকমটি ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি মানে বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটার কিছুই নেই। এখন সেখানে বিশাল একটা নদী হয়ে গেছে। কেউ এখন দেখলে বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রাম কেন্দ্রিকই রাসেল ভাই ঘটনাটি। আচ্ছা। তো 1978 সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় মানে ওইখানে যারা নদীতে গোসল করত, তো স্রোতে যাতে ভেসে না যায়, যার কারণে স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করতো, ওই খুঁটি ধরে গোসল করতো যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজার তো। তো এইভাবে তারা গোসল করতো ওখানে। তো স্থানীয় একটা যুবক, নাম তার ছিল হচ্ছে বিল্লাল। তো উনি ওই একদিন দুপুরবেলা, ওই দিনই দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন। তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন উনার মানে ফিল হলো যে এটা কোনো মানে লতা পাতা কিনা, বা কিন্তু লতা পাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহসী ছিলেন, উনি সাহস করে ডুব দিলেন। আচ্ছা। ডুব দিয়ে দেখতে গেলে আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে রাসেল ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে মানে বড় বড় ধরনের টিউমারের মতো হয়ে গেছে। মানে পানির নিচে ডুব দিয়েই দেখতে পেলেন এটা বাচ্চা ছেলে? ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচো, এই কথাটা বলছে। তখন উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে, নির্ঘাত একটা মানে ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে মানে চিৎকার মানে লাফ দিয়ে উপরে উঠে মানে ভূত ভূত আমাকে খেয়ে ফেললো এই সমস্ত কথা বলে মানে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। এবার যেটা মানুষ বলে আর কি, স্বাভাবিক আর কি, যে সবাই বলে নিজের নিচে আমাকে এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামে না, যে নামলেই মানে এই যে এরকম কিছু একটা ঘটতে পারে। তখন পানিতে সবাই নামা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই, এই ঘটনা ঘটার মোটামুটি 5-6 ঘন্টা পর মানে এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাচ্চা ছেলেকে খুঁজে, ওইটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল যখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড! তখন আচ্ছা, এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বললো কিভাবে? তার মানে ওর সাথে ভয়ঙ্কর কোন একটা ঘটনা ঘটেছে। তখন কি ঘটনা ঘটতে পারে, সবাই এরকম মানে আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও মানে একটি ছোট্ট ভেলায় খেলা করছিল, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি মানে উল্টিয়ে ফেলে দিল। কোনো স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টে ফেলে দিল এবং ওই ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোক হওয়ার কারণে খুব ভালো সাঁতার জানতো, বাচ্চা হলেও। কিন্তু মানে ওই বাচ্চা ছেলেটি দেখলো কিছুর জন্য মনে হলো ওকে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। তারপরে ওকে আর দেখে নাই। মানে ওই বাচ্চা ছেলেটি ভুলেই গেছিল আর কি, সে অন্যদিকে চলে গেছে, মনে করছে হয়তো বা সে পরে কোনো সে যেহেতু সাঁতার ভালো জানে, ডুব সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তো বা সে এরকম খেলা করছে। এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ওই বাচ্চা ছেলে যখন জানলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে এই সত্য ঘটনাটা বের হয়। রাসেল ভাই, বিষয়টা হলো যে যখন আর একটা অদ্ভুত ব্যাপার, যে মানে ওখানে যেই নদীতে ওরা গোসল করতো ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা মানে বলতে পারি যে একটা মানে নালার মতো নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল।
ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা রাসেল ভাই নেমে যায় তখন দেখে একটা জায়গায় মানে বালি ঢিবির মতো হয়ে আছে, এবং ওই ঢিবির উপর দিকে দুটা পায়ের উপর মনে হচ্ছে যে কোনো একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে হুম, মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা মানুষের, তাহলে এটা কার হতে আচ্ছা। পারে? একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওইখান থেকে বালি সরানো হয় রাসেল ভাই, তারপর ওখানে যে বের করা হয়, রাস্তা একদম বিভৎস হয়ে গেছিল এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছিল, মনে হচ্ছে একটা বড় ধরনের কোনো স্কিন ডিজিজ হয়েছে আর কি, হুম, এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে কি এমন ঘটনা ঘটলো যে ও এইভাবে পড়ে গেল, মারা গেল। তো ভালো সাঁতার জানতো, যেখানে সে পড়ে গেছে সেখানে স্রোতও ছিল না, আর ও এইভাবে মাটি মানে একদম নিচে, ও মানে মাথাটা একদম নিচের দিকে, কে ওইভাবে এভাবে ওকে হত্যা করলো? এইভাবে সবার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। এই ঘটনার রাসেল ভাই এই সপ্তাহখানিক মোটামুটি ভালোই ছিল। সপ্তাহখানিক পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে ওই এলাকায়, যে সকালবেলা হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির লাশ পাওয়া যায় এবং এই লাশগুলোর সমগ্র শরীর রাসেল ভাই মানে ওই যে টিউমারের মতো হয়ে জায়গা টিউমারের মতো হয়ে হুম, গেছে, মানে মুখে, হাতে, পায়ে, সমস্ত শরীরে। মানে এমন বিভৎস অবস্থা যে মানে চেনাই যায় না এমন অবস্থা। অথচ সে রাত্রেও সুস্থ ছিল। কি এমন ঘটনা ঘটলো যে সে রাতারাতি তার এই ডিজিজটা হলো এবং সকালে সে মারা গেল? রাসেল ভাই যারা মারা গেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাসা থেকে বের হয়ে আসছিল রাতের বেলা, হয়তো বা প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্যই হোক বা কোনো কারণে হোক, গরমের কারণে নদীর পাড়ে গিয়েছে বা কোনো যে কোনো কারণ হতে পারে। কি কারণে গেছে এটা নিশ্চিত না, কারণ সবার তো ডেড বডি উদ্ধার করা হয়েছে, কি ঘটেছিল কেউ বলতে পারেনি। তো এটা যদি রাসেল ভাই আমরা যদি ওলা ওঠা বলি, আমরা জি। দেখি ওলা ওঠা যখন একটা গ্রামে হওয়া শুরু হয় তা একের পর এক হতে থাকে, সবাই মানে একটা অনেক সময় লোক হতো একসাথে এরকম। মারা যায়। কিন্তু এরকম ছিল না, এরকম মারা যায় প্রথমে একদিন মারা যায়, 3 দিন পরে আরেকজন মারা যায়, তারপরের দিন আরেকজন মারা যায়, 4 দিন পর আরেকজন মারা যায়, মানে এই এরকম হতে থাকে। এটা কোনো মহামারী না, আচ্ছা। কিন্তু এলাকায় এবং প্রত্যেকে রাতের বেলা মানে বাসা থেকে বেরোলে এরকম, এবং তখন মানে আতঙ্ক ছড়িয়ে গেল যে কেউ রাতের বেলা বাসা থেকে বের হবে না। কিন্তু রাসেল ভাই এটা তো কোনো সমাধান নয় যে আসলে কি ঘটনা ঘটছে, এটা তো আমাদের জানাতো। তো স্থানীয় একজন ইমাম সাহেব ছিলেন ওই সময়, হুম, তো ওনার কাছে যখন বিষয়টা শরণাপন্ন হলেন, উনি এই বিষয়টা মানে প্রাথমিকভাবে চিন্তা করলেন এটা কোনো জিন টিন জাতীয় কোনো কিছু হতে পারে বা এই টাইপের কিছু হতে পারে, অনেক ব্যাখ্যা দিলেন, কিন্তু তারপরে বললেন যে তার উস্তাদের সাথে উনি এই বিষয়টা পরামর্শ করবেন, দেখা যাক উনি এই বিষয়ে কি প্রতিকার দেন, উনি এই বিষয়ে মানে একটু পরামর্শ নিয়ে আসবেন। তখন উনি তার উস্তাদের কাছে গেলেন এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলেন। তারপরে উনি গ্রামে ফিরে এসে গ্রামের যুবকদেরকে বললেন যে তোমরা সবাই নদীর মানে পূর্ব দিকে পাহারা বসাও, তোমরা সবাই দেখবা যে রাতের বেলা এই দিক দিয়ে কে আসে, যেই আসুক সাথে সাথে আমাকে খবর দিবা। হুম, হুম, তো বেশ কয়েকদিন কাউকে দেখা যায় না, এরকম সবাই মোটামুটি মানে একটা হতাশ হয়ে গেল যে সারা রাতের ধারে বসে থাকা, কে আসে না আসে, অনেকেই তো আসে, নৌকায় আচ্ছা। চলে আসে, এরকম মানে অদ্ভুত টাইপের তো কিছু তারা দেখছে না, কোনো মানে হুম, ভুতুরে কিছু না। আর আসলে যে কয়দিন তারা পাহারা বসেছিল এই কয়দিনের মধ্যে আবার কেউ মারা যায়। আচ্ছা। তো এরকম মানে ওরাও খুব বিরক্ত হয়ে গেছিল, টানা কয়েকদিন এইভাবে নদীর ধারে বসে থাকা, কিছুই দেখে না, ওইরকম হুম, 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 অদ্ভুত কিছু হয় না। হুম, হুম, তো একদিন রাসেল ভাই প্রায় তাদের বর্ণনা অনুযায়ী প্রায় রাত 2টোর দিকে হুম, হুম, হঠাৎ দেখে যে নদীর মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস হাতে একটি আলো নিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। আচ্ছা। তো ওরা চিন্তা করলো যে এইটা একটা ভুতুরে ব্যাপার হতে পারে, হুম, কারণ হুম, নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসার তো কারো কথা না। হুম, হুম, তারপর হাতে আলো দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। তো ওরা সাথে সাথে যখনই দূর থেকে খেয়াল করেছে সাথে সাথে ইমাম সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছে। হুম, 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 ইমাম সাহেবও সাথে সাথে ওখানে চলে আসছে। এখন দেখে সত্যি আস্তে আস্তে তো কাছে আসছে, জি। তখন দেখছে যে ওই মহিলাটি মানে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা। সারা মানে মানে খুবই মানে থুরথুরে বুড়ি, হুম, হুম, এবং হাতে একটি লাঠি রয়েছে এবং লাঠিটা অনেক বাঁকানো বাঁকানো, মনে হচ্ছে যে মানে সাপের মতো আর কি একটা লাঠি আর কি। আচ্ছা। আর হাতে একটি আলো রয়েছে এবং আলোটার আসলে অদ্ভুত যে এটি কোনো মানে আগুনের আলো নয়, আচ্ছা। মানে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলছে। কিসের যে আলো এটা ওরা বুঝতে পারে নাই। মনে হচ্ছে ওই সময় তো ওইভাবে ওখানে লাইট ছিল না, বিদ্যুতের কোনো সংযোগও ছিল না, এখনো সেখানে নাই, মানে এখনো ওইখানে নাই, ওটা তো বিশেষ করে চরাঞ্চল আর কি, যদিও এখন সেটা মানে মেইন চরটা ভেঙে গেছে। তো যখন হুম, ওইটা হুম, যখন আসে তখন ওই ইমাম সাহেব একটু সামনের দিকে আচ্ছা। এগিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে খুব সুন্দর ভাবে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম হুম, 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 রহমতুল্লাহ বলে হুম, সুন্দর হুম, করে একটা সালাম দেন। যখনই সালামটা ওই মহিলা শোনার জি। পরে এমন মানে রাগের মানে রাগী মানে চেহারায় হুম, ইমাম হুম, সাহেবের দিকে তাকান, মনে হচ্ছে ইমাম সাহেব সালাম দিয়ে খুব বড় ধরনের একটা অন্যায় করে অপরাধ ফেলেছেন, করে ফেলেছেন। অপরাধ করে ফেলেছেন। রাইট। তখন ইমাম সাহেব বলেন যে বুড়িমা আপনি ভালো আছেন, আপনি আসেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আসেন, আপনার আরাম আয়েশের সকল বন্দোবস্ত আমরা করে রেখেছি, আপনি আসুন আমাদের সাথে। তখন বুড়ি কোনো কথা না বলে বলে তাদের সাথে যাওয়া শুরু করে। তখন একটি ঘর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী কয়েকজন রেডি করে রেখেছিল, ওই ঘরে তাকে রাখা হয়। সেই ঘরটা মানে মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী সকল ধরনের মানে সুযোগ সুবিধা যেখানে সেখানে থাকবে এমন সবকিছু সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো বুড়িকে ওখানে রাখা হয়, পরে বুড়িকে বলে যে আপনি কিছু খাবেন? হুম, হুম, বুড়ি কোনো কথা বলে না, অনেক বলার পরে বলে যে আমি কিছু খাই না, কিছু খাই না। আমার খাবার অন্য আচ্ছা, জিনিস, তোরা সেটা দিতে পারবি না। আচ্ছা। তখন বলে তারপরেও যদি আপনার কিছু লাগে
বাইরে আমাদের লোক আছে, বলবেন, কোনো চিন্তা করবেন, এই বলে ইমাম সাহেব চলে যায়। তো এই বাইরে যারা লোক আছে তারা সবাই খুব ভীত, যে এরকম নদীর উপর দিয়ে একটা হেঁটে আসছে, এরকম অদ্ভুত চেহারার, বিভৎস চেহারার একটা মানুষ, অস্বাভাবিক রকমের লম্বা একজন মহিলা, মানে সবাই খুব ভীত যে কি হয় না হয়। কিন্তু ইমাম সাহেব কেন তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন, এই বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। আচ্ছা। তো রাত মানে ঘন্টাখানেক পরে, ভোর হওয়ার কিছুক্ষণ আগেই ওই মহিলাটি আর্তনাদ করে চিৎকার শুরু করে যে ওরে বাবারে, মারে মরে গেলাম, এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তখন ওই ইমাম সাহেবকে বলা ছিল যে ওই মহিলা যদি ওনার সাথে যদি কোনো ঘটনা ঘটে, সাথে সাথে যেন তাকে আবার জানায়। তো সাথে সাথে লোক গেল যে ওই বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইমাম সাহেব তখন সেখানে গেলেন এবং সবাইকে নিয়ে গেলেন। তখন দেখলেন আসলে ভাই ওই বুড়ির সমস্ত শরীরে ওই যে টিউমারের মতো স্কিন ডিজিজ হয়ে গেছে এবং ওই যন্ত্রণা এসে ছটফট করছে। তখন বলে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ভোর হওয়ার আগেই যেতে হবে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তখন ইমাম সাহেব বলে যে তুই কেন এই গ্রামের লোকদেরকে হত্যা করছিস সেভাবে? বলে এটাই আমার কাজ, আমি এভাবেই হত্যা করি। তো বলে যে তোরা আমাকে সালাম দিয়ে আটকে ফেলেছিস, তুই যখন আমাকে সালাম দিয়েছিস তখন তুই যেটা বলবি আমাকে সেটাই করতে হতো, কিন্তু আমাকে ভোর হওয়ার আগেই এই রোগটা কারো না কারোর মধ্যে ছড়িয়ে দিতে হতো। যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে এটা আমার শরীরে চলে আসবে, এবং সত্যি তাই, আমি ছড়িয়ে দিতে পারি না, এটা আমার শরীরে চলে আসছে। এখন দ্রুত আমাকে ছেড়ে দে, আমাকে যদি তোরা কোনো ক্ষতি করিস তাহলে আমার মধ্যে এরকম অসংখ্য আছে যা তোদের গ্রামে একবারে অ্যাটাক। তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ ছেড়ে দিতে পারি, একটা শর্ত, যে তুই চলে যাবি আর কখনো এই গ্রামে আসবি না। তো বুড়ি বলে যায় আমি যদি ভোরের আগে যদি না যেতে পারি তাহলে মারা যাবো। তো যার কারণে অবশ্যই সে সেটা শর্তটা মেনে নেয় এবং বলে আর কখনো এই গ্রামের লোকদেরকে কোনো ক্ষতি করবি না। তখন সত্যি রাসেল ভাই যখন এই শর্তটা সে মেনে নেয়, অদ্ভুত ভাবে বুড়ির শরীরের সমস্ত শরীরের ওই টিউমার গুলো মিলিয়ে যেতে থাকে এবং চোখের সামনে ঘটেছে, চোখের সামনে। ওখানে ওই যারা ওই দৃশ্যগুলো দেখেছে এখনো ওই ঘটনার মানে জীবন্ত সাক্ষী এখনো কিছু রয়ে গেছে এলাকায়। পরে বুড়িকে ওই নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তবে নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পরে রাসেল ভাই যখন ওই বুড়িটাতে হেঁটে হেঁটে আসছিল এবং হাতে একটা আলো ছিল, দেখে ওই সময় ওই আলোটার ওই কুপিটা যে কোথায় মানে মিলিয়ে গেল কেউ বলতে পারে। বুড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটেই গেছে, কিন্তু রাসেল ভাই কিছু দূর যখন নদীর উপর আবার হাঁটা শুরু করেছে সবার চোখের সামনে, হঠাৎ করে উনি পানির মধ্যে ডুব দিয়ে চলে গেলেন। এরপর থেকে রাসেল ভাই ওই এলাকায় ওই ধরনের ঘটনা আর ঘটেনি, ওই অদ্ভুত ধরনের ঘটনা। আমরা রাসেল ভাই যে ওলা ওঠার গল্প শুনি, ওলা বুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে রাসেল ভাই, এটা সত্য, এটা কিন্তু সত্য ঘটনা। অনেকে এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয় এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই মানে পাবেন। এখন হয়তো আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ, কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি তারা বিশ্বাস করে। অনেকেই শুধু বিশ্বাস না রাসেল ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই এই ওলা বুড়িকে দেখেছে। এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা মানে পাবে। এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রাসেল ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে, এখনো কিন্তু রাসেল ভাই ঘটে। এখন যে মানে ঘটে না তা কিন্তু না, কিন্তু এখন কম ঘটে, এটাই আর কি, যে সেটা এখন মানে আমাদের কাছে হয়তো ওইভাবে আমাদের সামনে আসে না বা আমরা ওইভাবে বুঝতে পারি না, এমনও হয় আর কি। এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকেই লিখতে শুরু করেছেন। মারিয়া মিম আমাদের লিখেছেন এবং তিনি লিখেছেন, হ্যাঁ রাসেল ভাই কেমন আছেন? আমি কেমন আছো? আমি মিম বাড্ডা থেকে শুনছি, একটু লেট হয়ে গেল, বাই দ্য ওয়ে ভালো গল্প শুনতে চাই। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি প্যাসিফিক ফয়সাল লিখেছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি ABM সাইম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন MD রুদ্র ইসলাম, MD নাইম খান আমার সঙ্গে আছেন সজীব আহমদ, এছাড়াও অবাক ঘোষ অনিক আমাদের সঙ্গে আছেন, সুভাষ দেবনাথ তিনি অ্যাপ দিয়ে শুনছেন, MD বাদুল তকদার আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে সাউথ আফ্রিকা থেকে শুনছেন আসলাম আহমদ, RJ সোহেল বগুড়া থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও SM মেহেদি হাসান ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন জয় এবং তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আশরাফুল মাহমুদ অ্যাশ রয়েছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন, এছাড়া স্ক্রিনশট আর কি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে নূর সাইদ আছেন আশুগঞ্জ থেকে, ABM সাইম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলেন আমার কাছে সত্য ঘটনা আছে, পাঠিয়ে দিন vote@redifurti.fm এ। আমাদের সঙ্গে এটি মুন্না আহমেদ লিখেছেন যে বাবু ভাই থাকা মানে এপিসোডটা সেই রকম হওয়া, উই হোপ সো। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD সৌরভ হাসান শিহাব এবং তিনি বলছেন যে অনেক ভালো লাগছে এবং ঘটনা শোনার অপেক্ষায় আছেন। ঘটনা কিন্তু একটা হয়ে গেছে এর মধ্যে। হৃদয়ের শেষ কথা আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে তিনি শুনছেন আমাদেরকে। এছাড়াও মনিরা বাড়ি মৌ আছেন আমাদের সঙ্গে আছেন RH রওয়ানি ঘুম বাবু আমাদের সঙ্গে আছেন, আনমোনা মিজান, ইসমিতা রাজ আমাদের সঙ্গে আছেন শেখ
ফয়সাল আল মামুন, এমডি ফারুক আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনি যদি থাকতে চান চলে আসতে পারেন www.facebook.com/beri.ফুর্তি অথবা www.facebook.com/bhutfm.russell। আমরা কয়েকদিন আগে যখন টাইটানিকের ঘটনাটা নিয়ে শেয়ার করেছিলাম একটা ঘটনা, তারপর থেকে আমরা অসংখ্য ইমেল পেয়েছি এবং সেই ইমেইলের মধ্যে সবাই আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন ধরনের ঘটনা এবং অনেকেই অনেক ধরনের কাহিনী লিখেছেন এবং টাইটানিক সম্পর্কে বিভিন্ন বিতর্ক যেগুলো রয়েছে সেগুলোও তুলে ধরেছেন। আমাদের সঙ্গে আহনাফ হোসেন পালবাড়ি যশোর থেকে যেমন অনেক কথা লিখেছেন, তার ঘটনা বা তার কথার উল্লেখ মানে অংশ বিশেষ আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। যেমন তিনি লিখেছেন যে অনেকের ধারণা ছিল যে টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল। এই যুক্তি প্রমাণ করার অন্যতম একটি কারণ হিসেবে তারা দেখিয়েছিলেন টাইটানিকের নম্বর 390904। এটা কিন্তু উনি লিখেছেন, আমি সেভাবেই পড়ছি ওনার কথা অনুযায়ী। পানিতে এর প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নো পোপ। এছাড়া প্রাথমিকভাবে ও সর্বাধুনিক মতানুসারে আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটেছিল বলে মনে করা হয়, কিন্তু এর বাইরেও অনেক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কাহিনীটি জানায় 1998 সালের 19 অক্টোবর টাইমস। সে অনুসারে টাইটানিক জাহাজ নাকি ছিল মিশরীয় এক রাজকুমারীর অভিশপ্ত মমি। বলা হয় মমির অভিশাপের কারণেই ভাসমান বরফ দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক। এ তো গেল অযৌক্তিক কারণ। বিতর্কও রয়েছে। বিতর্ক যেমন এদিকে টাইটানিক ও অলিম্পিক এই দুটি জাহাজকে নিয়ে রয়েছে বিতর্ক। আসলে সেদিন দুর্ঘটনায় কোন জাহাজটি ডুবেছিল? 1999 সালে 64 বছর বয়স্ক অক্সফোর্ডের রবিন গার্নার তার লেখা টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার স্যাঙ্ক দাবি করেন যে টাইটানিক কখনোই ডুবেনি। আর তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিকে বেঁচে যাওয়া যাত্রীদের দেওয়া সাক্ষ্যের সাথে। বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম, তা কোনো মতেই টাইটানিকের সাথে মেলে না। রবিন গার্নারের মতে 15 এপ্রিল 1912 সালে যে জাহাজটি ডুবেছিল সেটি ছিল অলিম্পিক নামের আরেকটি জাহাজ। তাহলে এখানে প্রশ্ন থাকে, আসল টাইটানিকের সেই 2200 যাত্রী কোথায়? এছাড়াও আরো বিতর্ক রয়েছে। অসাবধানতাবশত নয়, নাবিকের ভুলের কারণে ডুবেছে টাইটানিক। গোপন বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববাসীর কাছে আসল ঘটনা চেপে যাওয়া হয়েছে। এখানে সেকেন্ড অফিসারের আত্মীয়ের কথা লেখা একটা বইতে দাবি করা হয়েছে যে এতদিন পর্যন্ত এটি ফ্যামিলি সিক্রেট হিসেবে সবার মাঝে গোপন ছিল। সেকেন্ড অফিসারের এছাড়াও আরো বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে এই সমস্ত বিষয় নিয়ে। এবং এরকম অনেক ধরনের কথা, অনেক ধরনের বিশ্বাস অবিশ্বাস, অনেক যৌক্তিক কারণ, অনেক অযৌক্তিক কারণ, অনেক বিতর্ক প্রচলিত আছে টাইটানিক নিয়ে। এই যে রহস্যগুলো পৃথিবীতে ঘটে, এই যে বিভিন্ন রহস্যের বেড়াজাল আমরা কোনোভাবেই অতিক্রম করতে পারি না, এর পেছনে কারণটা আসলে কি? আসলে এই রহস্যের জাল যখন ঘনীভূত হয় তখন আমরাও আস্তে আস্তে আমাদের আস্থা থেকে, আমাদের বিশ্বাস থেকে বিভ্রান্ত হয়ে পড়ি এবং আমরাও অনেক মানে এটা আমার কাছে মনে হয় যে কোনটা বিশ্বাস করবেন ইটস ইউর চয়েস। যে আপনি যেটা বিশ্বাস করবেন ইটস কমপ্লিটলি ইউর চয়েস এবং আপনি যেটা অবিশ্বাস করবেন সেটাও তাই। সো আমার মনে হয় যে আপনার কি মনে হয় টাইটানিক নিয়ে আপনি রিসার্চ করতে পারেন। পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা রয়েছে, জাহাজ নিয়ে, ট্রেন নিয়ে, এরোপ্লেন নিয়েও তো আমাদের ভূত ফিল্ম আপনারা শুনেছেন, তাই না? সেই পাইলট নিয়ে, তারপরে যাত্রীর বিভিন্ন এক্সপেরিয়েন্স, পাইলটের বিভিন্ন এক্সপেরিয়েন্স, এই ধরনের ঘটনাগুলো চাইলে আপনিও পাঠাতে পারেন। আমরা এরপরেই বাবু ভাইয়ের ঘটনা শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি আছে। বিরতির পরে ফিরে আসছি বাবু ভাইকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টেডিয়াম রেডিও ফুর্তি 88 FM and 2 ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. Welcome back. The night comes alive with Graminphone. যেমন কথা তেমন কাজ, কোনো কথা হবে না, চলে যাবো বাবু ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরিতে। এবং বাবু ভাই দেখি আজকে কি ঘটনা নিয়ে এসছেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আজকে যে স্টোরিটা নিয়ে এসছে এটা ইংল্যান্ডের একটা কাহিনী, ইংল্যান্ডের একটা গ্রেভইয়ার্ডের কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ। আনন্দ অবশ্য সে ভারতীয়, কলকাতার মানুষ, এবং ও আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন হচ্ছে অ্যাকচুয়ালি ইউজিনটা হচ্ছে ইংল্যান্ডে সেটেল, ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসছে হচ্ছে রাশিয়া থেকে। আচ্ছা, ওখানে ইংল্যান্ডে ব্রন বট আপ। তো
এটা বেসিক্যালি আনন্দ বললো, কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। And, আচ্ছা। আনন্দ ওয়াজ বড় আপ ইন ইংল্যান্ড, পরবর্তী সে নিউ ইয়র্কে মাইগ্রেট করে। এনিওয়েজ, তো ইউজিনের ব্যাপারটা হচ্ছে ইউজিন যখন ছোট ছিল, ওয়েন হুম। হি ওয়াজ ইন হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল। বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট গ্রেভিয়ার্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট, পুরনো কবরস্থান এবং পুরনো অনেক অনেক লোকেশনস আছে রাসেল ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশেষ করে লন্ডনে খুব আধিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র, আচ্ছা। এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে। এটা অনেকেই জানে, লন্ডন নিয়ে আছে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে গোস্টে। অনেকে এটাকে বলা হয় যে মানে সিটি অফ প্যারানর্মাল থিংস। আচ্ছা। এনিওয়েজ, সো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিয়াসিটি ছিল। তোরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাইগেট সেমিট্রি নামে একটা সেমিট্রি ছিল। আচ্ছা। হাইগেট কবরস্থান ছিল একটা। কবরস্থান ছিল, Right. but এখনো আছে, মানে ছিল হুম, মানে এখনো আছে। ওই হাইগেট সেমিট্রিতে আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাইগেট খ্রিস্টান খ্রিস্টান সেমিট্রি, রাইট। এবং এটা নাকি খুব ঐতিহাসিক এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিট্রিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম মানে ইনভেস্টিগেট করবে, যেটা হয় যে আউট অফ কিউরিয়াসিটি। আউট অফ কিউরিয়াসিটি। এটা তো ধরেন ওই যে আমরাও একটা টিনেজ বয়সে খুব কিউরিয়াস ছিলাম। সো ইউজিনরা এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে এবং তারা ওই সেমিটারিটাকে বেছে নেয় যে করার জন্য। অ্যান্ড এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র They দুজন went মিলে there. ওরা ওখানে যায়। যে প্রথম বলতেছে মানে ওদের কথাটা হচ্ছে সেমিটারিটা নাকি দুইটা অংশ আছে এবং দুই পাশে মানে দুই সাইডে এবং বিশাল, বলতেছে আমরা 1 লাখেরও বেশি কবর এখানে আছে। আপনি সাইজটা বুঝতে পারতেছেন, তো অনেক এখানে বড়, অনেক অনেক বড়। বড়। তো মানে আমাদের এরকম মনে হয় এত এত বড় আমরা মানে দেখি। বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে কত যে কম মানুষের জন্য কত বড় জায়গা। বড় জায়গা। তো বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজ হয়ে যায় ফার্স্টে, যেই প্রথমে তো ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা, প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাধারণত সব জায়গায় যেতে দেয় না এবং পুলিশ রেস্ট্রিক্ট করে। তো যখন যায় তখন চিন্তা করে যে এখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ওরা ঢুকে। তো ঢোকার পরই বলে যেটা যে গা ছমছম করা একটা পরিবেশ ওইখানে, কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, ক্রিপ্ট আছে, আরো অনেক পুরানো স্থাপন আছে কবরস্থানের ভিতরে। সো সবগুলো দেখে ওরা একটু কনফিউজড হয়ে যায় কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড, প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল এবং ঈশের বর্ণনা, আনন্দের বর্ণনা আরো সুন্দর ছিল, বইয়ের মতো করে বলে লিখছে সে জিনিসটা। তো বলতেছে যে খুব মানে সুন্দর বাতাস বইছে, হালকা ঠান্ডা, হ্যাঁ মানে চিল্ড ওয়েদার। তো হাঁটতে হাঁটতে একসময় ওদের মধ্যে ভয় ব্যাপারটার থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা। ইউজেনের যে ফ্রেন্ড ছিল সে ইউজেনকে বলে যে ইউনো ওয়ান, তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুইজন আসছি, অ্যান্ড আমরা এখানে লুকোচুরি খেলি, পিকাবু খেলি, অ্যান্ড দেখি এটা কেমন। হ্যাঁ, খুঁজে বের করবো, প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখা। তো ও বলতেছে যে লুকানোর ব্যাপার হচ্ছে তুমি টুমস্টোনের পেছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো ইফ ইউ ওয়ান্ট। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই, অনেকে বোঝে না। হ্যাঁ, ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো থাকে, যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয়, বক্সের মতন। হ্যাঁ, আর ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সে বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের ইটা বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়, সেটার মাটিতে। এটা মনে হয় অনেকে মুভিতে দেখেছেন আমার মনে হয়। অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানেন না, এর জন্য আমি। আর টুমটাও একটু বলে দেন তাহলে। সেটাই, টুম হচ্ছে জাস্ট আমাদের যে কনভেনশনাল কবর, যেটা মাটির নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেয়, উপরে সামনে খ্রিস্টানদের একটা ক্রস থাকে। এই হচ্ছে ডিফারেন্স। তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুইজনে খুব ইন্টারেস্টেড ফিল। আচ্ছা, লুকোচুরি খেলাটা হবে এইভাবে। আমি ভেবেছিলাম কবরস্থানে গাছ টাছ বা এরকম কোনো কিছু হবে না, কিন্তু ওরা। হ্যাঁ, আচ্ছা। এবং তারা মনে করে এটা তাদের একটা মানে ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা, এরকম একটা কিছু। সো এনিওয়েজ, তো প্রথম ইটাই পড়ে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড, ওরা দুজন একটা টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে, ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম টার্ন, প্রথম খেলা শুরু হয়ে যায়। ইউজিন দাঁড়ায় এক জায়গায়, যে আপনার চোখ বন্ধ করে সে গুনে, তার হচ্ছে যে 20 পর্যন্ত গুনবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই মানে যখন আমরা এমনটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স যখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল, দেখা কোথায় পলাচ্ছে। এখন কিন্তু সেরকম নাই,
ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত রাসেল ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে এই খেলাটা হতো প্রায়। আমার মনে আছে, মনে আছে, এবং মানে ইলেকট্রিসিটি যাওয়ার সময় সঙ্গে চিৎকার, এবং তারপর দেখলাম যে হইচই শুরু হয়ে গেছে খেলা শুরু করতো তাই। তো ওরকম একটা ব্যাপার। বাট সামহাউ ওই দেশগুলোতে মানে ফরেন কান্ট্রিতে এই চিটিং এর ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড কাউন্ট, তারা কিন্তু হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে। সেটাই। এনিওয়েজ এটা বোঝালাম এই কারণে যে মানে ওই ইউজিনের ভিতরে চুরির প্রবণতাটা ছিল না। হোয়াট দে সে ইটস ফ্রম দ্য হার্ট, একদম সেটা। আমার মনে হয় ও চোখ বন্ধ করে ও গুনতে থাকে, এন্ড ওর ফ্রেন্ড হারিয়ে যায়। হঠাৎ করে চোখ খুলে দেখে না, তো হারার আগে জাস্ট একটা শীষ দেখে, হ্যাঁ, শীষ দিয়ে মানে বোঝা যায় আমি আছি আশেপাশে কোথাও। সো যেটা করে ও খুঁজতে থাকে রাসেল ভাই, এবং খুঁজতে থাকে, সে বিভিন্ন টুমের পিছনে যায়, এবং এক সময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলছে। তখন কিন্তু আর কোনো শব্দ নাই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে ঝিঝিপোকার হালকা শব্দ স্টাফ লাইক দ্যাট, কিন্তু কোনো শব্দ নেই। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাঁধা শুরু করে রাসেল, মানে একটু ভয় পেতে থাকে সে, এবং একা তো পুরো কবরস্থানে, এবং দেখছে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও পিছিয়ে ভেতরে একটু শব্দ পায়, করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছু পড়লো ভেতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে। ও যে দরজাটা যেখানে আছে সেখানে কান পাতালে ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খস 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 খস, আবার হালকা একটা হাসির শব্দ পায়, মানে মনে হচ্ছে কিছু হাসলো। তো হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে, ক্রিপ্টের দরজাটাকে সে ধাক্কা দিয়ে সরায়। এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘড়ঘড় করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘড়ঘড় করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো, সে কিন্তু শব্দটা পেত। রাইট, একদম। ওই সময় কিন্তু তার মাথায় এটা কাজ করে, নক করার কোনো শব্দ পেছিল নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পায়নি। ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড়খড় খড়খড় শব্দ, বাট সে কিন্তু মানে ওইটার তার রিকল করে নাই যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো, বা ভিতর থেকে খুললে লাগার একটা শব্দ হতো, সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা, মানে বোঝা যাচ্ছে একজন মানুষ আছে ভেতরে, মানে কেউ একজন আছে, ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায় কিছুটা, ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার, বন্ধুর নামটা আমাকে বলেছিলাম, জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে হার্টবিট বাড়তে শুরু করেছে, কিন্তু আর ইউ দেয়ার, তো কোনো শব্দ নাই, হাসতেছে। সো ও 2-3 সেকেন্ড পরে বলে গাছ, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ, বলে সে ফট করে ফ্ল্যাশ লাইট বের করে মারার পর দেখে বন্ধুরা বসে আছে, মানে ওর বন্ধুরা বসে আছে। তো ওকে পেয়ে মানে মানে মনে হয় যে আমি কিছু পেয়েছি। ও বলে যে ওয়েল আই ফাইন্ড ইউ, তোমাকে আমি পেয়েছি, আই ফাউন্ড ইউ, সো নাও লেটস গো, আমরা আর খেলবো না, চলো জায়গা। তো ফ্রেন্ডটা বলে কি, নো, নাও ইটস মাই টার্ন, আমার টার্ন, তুমি লুকাও। তো ও বলে যে আমি লুকাবো না, চলো, আমার সময় নেই, ভালো লাগতেছে না আমার কাছে, চলো। তো ফ্রেন্ডটাকে যখন ও হাতটা ধরে, বন্ধুর হাতটা ধরে, হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না, সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো আমার নিজেরই গুজবাম হচ্ছে। তো ওর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুইজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে, যখন দাঁড়ায়, যে বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট, আমরা কিছু প্যারানর্মাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম? তো চলো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরো দেখি কিছু। তো বলে কোথায়, বলে কি আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে, যাকে খুঁজে পেল ক্লোজ ফ্রেন্ডটা, যে আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে একটা ডিচ আছে, ছোট গর্ত আছে, সেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো। ওই জায়গায় মানুষ প্রায় দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, আমরা ঢুকছি না জেনে হাঁটা চলা করতেছি, তুমি আমাকে বলছে না ইলাস গো, আমি তোমাকে দেখাই, আমি শুনছি। এবং ওর বন্ধু সাঁটা দেয়, ওর আগে আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে, এবং দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুটা। বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি, আসলে হাই স্কুলে পড়া কিড, ভিতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ সে আপনার একটু স্টান হয়ে গেছে। তো ওর বন্ধু হাঁটতেছে, পিছিয়ে যাচ্ছে। তো ওর কাছে কেন জানি মনে হচ্ছে এই সময়টাতে যে আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে কিছু দেখতে পায় না, হ্যাঁ, এরকম একটা হুইসপারিং এসে, এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, হ্যাঁ, বার্চ গাছ, এরকম। তো খুব ওর মধ্যে একটা ভয় দানা বেঁধে উঠতে থাকে। তো ওর ফ্রেন্ডকে একবার ডাকে, স্টপ, আমরা না যাই ওখানে, উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা, আর কত গভীরে যাও? বলে কি নো, ডিচ একটু কাছেই, তুমি আসো, আমি শুনছি, আই হ্যাভ দ্য থিং, আমি নিউজ আছে, আই হ্যাভ দ্য নিউজ, লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। বলে ওকে নিয়ে যেতে থাকে। এবং যেতে যেতে একটা পর্যায়ে
ও যে দেখে যে একটা জায়গা বেশ একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম, আমাদের যদি আপনারা ওই যে চারুকলাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে পুকুরের মতো নিচে, হুম ওরকম একটা ঢাল টাইপের। হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতেও কিন্তু একটা ঢাল আছে বেশ রাইট নিচে, রাইট ওরকম ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টুম আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপের, ওখানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মধ্যে একটা ভয় লেগে যায়, ধক করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো দেয়ার। এরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে। এখন কোনো উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু এটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে ওখানে যেও না, ডোন্ট গো, চলো আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নাই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসছে, আমাদের দরকার নাই। এক পর্যায়ে ওর বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পাচ্ছে না বন্ধু, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এবং এই সময় ও দেখে মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা যাচ্ছে না, মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এরকম। এবং বেশ কিছু হুইসপারিং ওর কানে আসছে। এই সময় পেছন থেকে দেখে ওকে ইউজিন বলে ডাকতেছে কেউ, খুব জোরে 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 ডাকতেছে পিছনে। আচ্ছা তখন ও ফিরে তাকায়, ও দূর থেকে দেখে যে ওর ফ্রেন্ডটা পেছন থেকে দৌড় দিয়ে আসতেছে ওর সাথে, ওর দিকে দৌড় দিয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা। এবং ওর সামনের দিকে তাকায়, দেখে কিচ্ছু নাই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও। ও এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে আসে, দেখে ওকে বলে যে তোমার কি হয়েছে। ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে, বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে গেছো লিড করে এসে। বন্ধু বলে নো, আমি লুকায় ছিলাম, আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি, তুমি যাচ্ছ, এবং তোমাকে ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটে যাচ্ছিল, তা আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাও আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে, এবং এখানে আস্তে আস্তে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচন্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। এই বন্ধুটা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, অনেক কিছু বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও, প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, মানে এই ধরনের বহু ঘটনা মানুষ চাক্ষুষী করে, বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে, মানুষ সবাই তাই, আমিও অনেক শুনেছি এরকম লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন, এটা তো জিন দিয়ে ঘটনা যেতে পারে। অবশ্যই ইটস জিন, নাথিং বাট জিন। এরা এই যে অ্যাবান্ডেন কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গায় তো ব্যারেন ল্যান্ড গুলোর মধ্যে, এবং আপনাদের প্রত্যেকের বাথরুমে, সেটাই, গভীর রাতে যদি বাথরুমে যায় কেউ, তাহলে মানে সেটাই, মানে আমি শুনেছি যে সবচেয়ে বেশি মানে আমাদের কাছাকাছি কোথাও যদি মানে অনেকে বলেন যে দেখার শখ, রুমের ভেতরেই আছে, রুমের ভেতরে বা বাথরুমে আপনি পেয়ে যেতে পারেন, এবং যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আলো আধারিতে অথবা লাইট জ্বালানো অবস্থায় দেখা হয়ে যেতে পারে। এটা কিন্তু রাসেল ভাই মানে আউট অফ নাথিং যে বোগাস একটা কাহিনী বলে দিলাম তা না। বাথরুমে যা আছে এটা ধর্মভাবে স্বীকৃত, আমাদের রিলিজনে, ক্রিশ্চিয়ানিটিতে সব জায়গায় বলা আছে যে দোজ প্লেসেস আর দ্য বেস্ট প্লেস ফর দিস ডিমনস। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা যে আপনি যদি হঠাৎ করে রাতের বেলায় ঘুম থেকে উঠে আপনি ওয়াশরুমে গেলেন, এবং ওয়াশরুমে গিয়ে দেখলেন যে আপনারই মতো দেখতে অন্য কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার পরিবারে পরিচিত কারো মতো কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে, বা একদম অপরিচিত কোনো একজন মানুষ দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছেন, তাহলে একেবারে অবাক হবেন না। আয়নার ব্যাপারটা তো অনেকেই দেখেছেন, অনেকেই দেখছে আয়না। মানে আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগে আয়নার ব্যাপারটা যেটা, সেটা আমি ওয়াশরুমে গেলাম, আয়নার দিকে তাকাচ্ছি, কিন্তু আয়নার মধ্যে কোনো ছায়া নেই। হ্যাঁ, এবং অনেকেও দেখছে যে সে যখন মুভ করে যায় আয়নাটা ঠিকই দাঁড়ায় আছে। হাউ ক্যান ইট বি? আরো জিনিস দেখ, সেটা হচ্ছে যে আয়নার দিকে তাকিয়ে আছে, পেছনে আরেকজন তাকিয়ে আছে। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় সেটা হচ্ছে যে মানুষজন অনেকেই ভূতের ফিল্ম শোনার পর অনেকে বলেন রাতের বেলা আয়নার দিকে তাকাই না আমি। সিম্পলি অনেকে এটা ভয়ের ব্যাপার, কারণ এই কাহিনীগুলো শোনার পর অনেকের মনে ভয় থেকে যায়, এবং সাবকনশিয়াস মাইন্ডেও অনেকে এই জিনিসটা দেখে, বাট ইন রিয়েল লাইফে অনেকে দেখেছে একদম। এবং আরেকটা কাহিনী রাসেল ভাই অনেকের কাছে শুনি যে ঘুম থেকে ওঠার পর অনেকেই কিন্তু দেখেছে তার মুখের দিকে একটু তাকায় আছে। এইটা অনেক শুনেছি। এবং আরেকটা জিনিস যে আয়নায় শুধুমাত্র যে মানুষ দেখা যায় তাই তো না, অনেক সময় আয়নায়, অনেক সময় এরকম শুনেছি না আমরা যে আয়নায় জিন হাজির করে তারপরে আয়নাটা ঢেকে দিয়ে তাকে আটকে ফেলা হয়। তো আয়না একটা অদ্ভুত জিনিস আমার কাছে। কেন যেন মনে হয় কি যে আয়না
আরেকটা মানে আরেকটা ওয়ার্ল্ড। আয়না নিয়ে তো কথাই আছে যে আয়না প্রাচীন রোমানিয়ান বিশ্বাস করতো আয়না কিন্তু ঢেকে রাখতো। হ্যাঁ, এবং আমাদেরও কিন্তু বলা আছে যে আয়নাটাকে যে নর্মালি এরকম এক্সপোজড অবস্থায় না রেখে কভারিটা। আমার কাছে এক্স্যাক্টলি, এবং আমার কাছে আমার মুভিটার নাম এই মুহূর্তে হঠাৎ করে ভুলে গেলাম, মাঝে মাঝে এরকম হয়। না মিরর না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম ঘটনাটা অনেকটা এরকম ধরনের যে আয়নার ভেতরে যে একটা জগৎ আছে সেই জগৎ নিয়ে ঘটনা, যে কিছু ফ্যান্টাসি আর্ট আছে দেখা যায় আয়নার ভেতরে। এক সময় দেখা যায় যে প্রোটাগনিস্ট সে দেখা যায় যে সেই আয়নার ওয়ার্ল্ডে চলে গেছে এবং সে মনে করছে যে আসলে সে হচ্ছে এই জগতেই আছে, কিন্তু আসলে দেখা যায় যে সে হচ্ছে তার ট্রান্সফর্ম হয়ে গেছে, সে এক জগৎ থেকে আরেক জগতে সে ট্রাভেল করে চলে গেছে এবং সেই জগৎ থেকে সে দেখছে আমাদের এই পৃথিবী। আয়নাটাকে একটা পোর্টাল হিসেবে দেখে, পোর্টাল হিসেবে ভ্যান হেলসিং সিনেমার মধ্যে দেখায় যে ট্রান্সলভেনিয়াতে ড্রাকুলার এসে যাওয়ার সময় একটা আয়নাকে পোর্টাল হিসেবে তারা ইউজ করে। একদম। তো আয়না একটা অদ্ভুত রহস্যময় জিনিস, এবং আয়না নিয়ে কারো ঘটনা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আরো একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি 88 FM and Do Furti. Bhoot FM, the night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88 FM এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং এই মুহূর্তে স্টুডিওতে আছে ফারনান এবং বাবু ভাই। আমরা রেডিও ফুর্তির পেজে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি স্বপ্নময়ী বালক আমাকে লিখেছেন এবং তিনি শুনছেন। তাবাসসুম ফারিয়া আমাকে বলছেন যে তিনি শুনতে চেষ্টা করছেন আর কি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন, কিন্তু আপনি চলে যেতে পারেন, আপনি বলছেন যে আপনি শুনতে চান, আপনি আপনার গুগল প্লে স্টোরে, যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে সেখানে যেতে পারেন, আর যদি আপনি আইওএস হন তাহলে, অর্থাৎ আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে আপনি চলে যেতে পারেন অ্যাপ স্টোরে, এবং সেখানে গিয়ে জাস্ট রেডিও ফুর্তি টাইপ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন রেডিও ফুর্তি অ্যাপ, এবং সেটা দিয়ে আপনি সরাসরি শুনতে পারবেন। আবিদ হাসান রাকিব আমাদের লিখেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে প্লাবন লিখেছেন। আমাদের সাথে আরিফুন আহমেদ জুবায়ের আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন ভূত এফএম না শুনলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এরকম ভূতের অনেকগুলো ঘটনা রয়েছে। এটা না বোঝার কিছু নেই আরিফিন আহমেদ জুবায়ের, আমি জানি না আপনি কেন এই কথাটা লিখেছেন। যদি মনে করেন যে এটা নিয়ে মজা করছেন তাহলে আমি আপনাকে একটু বলি যে ভূত এফএম যখন আমরা শুরু করি তখনই আমাদের মেইন কনসেপ্টটাই ছিল এটা, যে বাংলাদেশের প্রতিটা মানুষ, আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করেন, আপনার বাবার কাছে, আপনার মায়ের কাছে, আপনার আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে একটা ঘটনা হয় তাদের লাইফে ঘটেছে অথবা তারা কারো কাছ থেকে শুনেছেন। তখনই মনে হচ্ছিল যে 16 কোটি ঘটনা তো এখন আমরা অনেক দেরি 16 কোটি ঘটনায় পৌঁছাতে, তাই না? 16 কোটি হোক, তারপর এরকম যদি মজা নেওয়ার জন্য বলে থাকেন তাহলে তো মানে 16 কোটি ঘটনা হওয়ার পর সেই মজাটা নিতেই পারবেন, সেই সময়টা আছে। আর যদি না সত্যি সত্যি মিন করে থাকেন এটা, তাহলে ইয়েস দিস ইজ ট্রু যে আসলে অনেক ঘটনা রয়েছে। সাইফুল্লাহ শিবলু আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আই এম অন ভাইজান ফ্রম রাজশাহী। আমাদেরকে আবিদ কিং রহমান লিখেছেন বাবু ভাইয়ের ঘটনাটা ভালো। নিঝুম রাতের কাশফুল লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এমডি রাহাত শোভন, আজকে একটু বেশি হয়ে যাচ্ছে। আমাদের কুমার খান বলছেন রাসেল ভাই আজকে আর বাথরুমে যাব না। আমাদের সাথে মাফি সাহা লিখেছেন যে এখন খুবই মজা লাগছে। এখন পর্যন্ত আমি একটা মানে এরকম পেলাম না যে কেউ বলেছেন যে ভাই আরো ভয়ের ঘটনা শুনতে চাই, তার মানে উই আর ডুইং গুড। সো আপনাদের ফিডব্যাক খুবই জরুরি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী ঘটনায় আমাদেরকে শোনাবেন আফনান এবং মাসুম ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং সাচ এ গ্রেট মিউজিক। না আপনাকে বলছি, আপনাকে আমি আচ্ছা ফারনান, আমি আফনান আবার বলে ফেলেছি। ফারনান এখন আমাদের সাথে, মানে ফারনান এবং আফনান দুটো নাম এত বেশি কাছাকাছি, হ্যাঁ, তো আমাদের ভুল হয়ে যায়। মানে ফারনান আফনান, মানে একটা হচ্ছে এফ দিয়ে আর একটা হচ্ছে এ দিয়ে। আরে কি না থাক, আচ্ছা যাই হোক, আমরা ঘটনায় চলে যাই, কারণ ভূত এফএম ফান করার কোনো জায়গা না। তো আমরা চলে যাই ফারনানের কাছে। জি ভাই, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। তো আজকে যে ঘটনাটা শেয়ার করবো, এই ঘটনাটা বলেছে এক বড় ভাই, ওনার নাম হচ্ছে জিকু ভাই। তো ওনার নিজের সাথে এবং ওনার বড় ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে, এবং যেটা হয় যে উনি এবং ওনার যে বড় ভাই, ওনারা দুইজন কাজিন। তো ওনারা ওনাদের দেশের বাড়ি থেকে যখন ঢাকায় ফিরবেন
তো তখন যেটা হয় যে ওনার দেশের বাড়ি পাবনা, এবং পাবনা থেকে তারা ঢাকায় বাইকের মাধ্যমে তারা আসবেন আর কি, এরকম একটা প্ল্যান করেন। এবং রাতের দিকে তারা এই জার্নিটা করে। তারা মানে সচরাচর ওই রোডটা দিয়ে সবসময় যায়, মানে তাদের এটা ইউজ টু যে সবসময় বাইক দিয়ে তারা মানে ঢাকায় ফিরবে। তো এরকমই এক রাতে তারা প্ল্যান করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এবং এরপরে যেটা হয় যে মাঝ পথে যখন আসে, তখন যেটা হয় যে হঠাৎ করে পিছনে যে ভাইটা বসা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে ফিল হচ্ছিল যে বাইকটা যখনই আপনার ব্রেক করা হচ্ছে, তখনই ঠিক পিছন থেকে কোন একটা বাতাসের মতো একটা ঝাপটা এসে তার গায়ে বারবার লাগছে। এবং এরকম যেটা মনে হবে যে পেছনে কেউ একজন বসে আছে, মানে যখন বাইকের পেছনে কেউ একজন বসে থাকে, ব্রেক করলে যেমন একটা ধাক্কা লাগে, ঠিক সেরকম একটা ধাক্কা লাগতেছে একটু পরপর। তো এই কথাটা যখন সে তার যে ছোট ভাই যে বাইকটা চালাচ্ছিল, তো তাকে যখন বলে, সে বলে যে আসলে এরকম কিছুই না, তুমি হয়তো ভুল, মানে তোমার কাছে ভুল কিছু একটা মনে হচ্ছে। তখন এমন কোনো ওয়ে ছিল না যে সামনে যে বাইক চালাচ্ছে সে পিছনে চলে যাবে, এবং যে পেছনে বসা সে সামনে যে বাইকটা চালাবে, কেননা বাইক একজনই ওখানে চালাতে পারতো। তো সেক্ষেত্রে তাদের যে মানে রোটেশনটাও হয়নি করা, এবং যে বাইক চালাচ্ছিল সে বারবার বলছিল যে না, তুমি আসলে কোনো একটা কিছু মানে এমনি জাস্ট হয়তো ভুল কিছু একটা হচ্ছে তোমার সাথে। কিন্তু সে বারবারই বলতেছে যে না, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার বাইকের পেছনে কেউ একজন বসা। তো এরকম করতে করতে তারা মাঝে মাঝে যেটা হয় যে বিভিন্ন জায়গায় চা খেতে নামলো, এবং তখন যেটা দেখা দিত যে তার বড় ভাই সবসময় ছিল খুব মানে হাসি খুশি দুষ্টামি করতো, কিন্তু সেই রাতে সে খুব চুপচাপ, মানে তেমন কোনো কথা বলতেছে না, খুব টেনশনে আছে এরকম কিছু একটা। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার মানে কি হয়েছে, এরকম কেন আজকে? তখন সে বলে যে আমার কাছে খুব একটা জিনিস খুব ভয় লাগছে, মানে আমি কয়েকটা দিন ধরেই এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে বিষয়টা কি ভাইয়া, মানে কি হয়েছে আপনার আসলে? তো তখন উনি বলে যে আসলে যখন আমি দেশের বাড়িতে ছিলাম, এই যে পাবনা থেকে যখন ফিরছি আমরা, তার আগে গতকাল মানে সকালের দিকে যখন সে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাবে, এবং তাদের বাসা থেকে মসজিদটা ছিল একটু বেশ দূরে, এবং হেঁটে হেঁটে যেতে হতো। এবং যেটা হয় যে একটু আগেই সে মানে যখন একটু অন্ধকার থাকে, আজানের ঠিক একটু আগেই সে মসজিদের জন্য রওনা হয় সবসময় এটা। এবং উনি যখন তাদের বাসা ক্রস করে, মানে একটা ঢালু পথ আছে, সেই পথটা ক্রস করে যখন সে মসজিদ দিকে যাবে, তার আগে ছিল একটা পুকুর, এবং পুকুরের পাশে ছিল একটা অনেক পুরনো একটা আম গাছ। তো সেই আম গাছটাকে যখন সে ক্রস করে পুকুরে অজু করতে যাবে, তখন তার হঠাৎ করে মনে হচ্ছিল যে পেছন থেকে তার মানে পেছনে কেউ আসতেছে একটু পর পর। আচ্ছা। তো যখন সে হাঁটে, মনে হয় যে তার পেছনে কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু যখন সে পেছনের দিকে তাকায় দেখে যে কেউ না। সে এটা প্রথমে মনে করছিল যে হয়তোবা গ্রামের কেউ মুসল্লিরা তার পেছন পেছন আসতেছে কয়েকজন, কিন্তু যখন সে বারবার পেছনের দিকে তাকায় দেখে যে পেছনে কিচ্ছু নেই। তো এরকম ভয়ে ভয়ে সে যেতে যেতে একটা সময় যখন সে আম গাছটাকে সে ক্রস করবে, অনেক পুরনো সে আম গাছ, তখন তার চোখে পড়ে অনেক লম্বা একটা ছায়ামূর্তির মতো কালো একটা লম্বা আলখাল্লা পড়া এরকম কিছু একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। এবং সেটা সে একদম খুব ভালো মতোই নাকি দেখতে পায়। এবং এটা দেখার পরে সে যেটা চিন্তা করে যে না, আমি হয়তো কোনো ভুল কিছু একটা দেখে ফেলেছি। সেটাকে সে ক্রস করে যখন পুকুর পাড়ে অজু করতে যায়, তখন সে যখন অজু করার সময় বসলো, তখনও তার কাছে মনে হচ্ছিল যে তার পাশে কেউ বসে অজু করতেছে তার মতোই। তো সে এই জিনিসগুলোর কারণে সে আরো বেশি ভয় পেয়ে যায়, এবং সে একটা সময় যেটা হয় যে এরকম ভয় পেয়ে মানে মসজিদে যাওয়ার পথে সে সেন্সলেস হয়ে যায়। তো তখন তাকে ওই যারা মুসল্লিরা আসে তাকে মানে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, আসলে তুমি কি খারাপ কিছু দেখছো? এবং সে বলে যে হ্যাঁ, আমি এরকম একটা কিছু ওই আম গাছের নিচে এরকম একটা ছায়ামূর্তির মতো দেখেছি। তখন ওই মুসল্লিরাও বলে যে আমরা সবসময় যেটা চেষ্টা করি, যদি একটু অন্ধকার থাকে তখন এই পথটা দিয়ে মানে আমরা যাই না আসলে, মানে অ্যাভয়েড করি, কারণ এই গাছটা অনেক পুরনো, এবং এখানে যেটা হয় যে অনেক মানুষ অনেক কিছুই দেখেছে এক সময়। তো এরপরে সব ঠিক হয়ে গেল মোটামুটি। এবং যেটা হলো যে সে তার ভাইকে ঘটনাটা বলতেছে, এবং সে বলতেছে যখন মানে ওই জিনিসটা হওয়ার পর থেকে আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় যে আমার সাথে পিছন পিছন কেউ আসতেছে, বা আমি কোথাও বসলে আমার কাছে মনে হয় যে আমার পাশে কেউ একজন বসে আছে। ইভেন সে যখন এখন ঢাকায় ফিরতেছে বাইকের পেছনে বসা অবস্থায়, তার কাছে এটাও মনে হচ্ছে যে তার পেছনে বসে কেউ আসতেছে। ওকে, হ্যাঁ। তো এভাবে করে তারা ঢাকায় ফিরলো, এবং
বেশ কয়েকদিন কেটে গেল। তো হুম। হঠাৎ করে রাত 2টার দিকে একটা কল আসলো, যে আমাকে এই ঘটনাটা যে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার কাছে একটা হুম। কল আসলো। তো কলের মধ্যে যেটা হয় যে তার ভাই আসলে তাকে কল করেছে, বড় ভাই, এবং সে তাকে কল করে ডাইরেক্ট বলে যে ভাই আমাকে তুই একটু সেভ কর, মানে আমি খুব মানে ভয় পাচ্ছি, তুই এখনই আমার বাসায় আয়। তখন 2টা থেকে 2:30 বাজে রাত্র। এবং ও বলে যে আমার ওই জিনিসটা আমার রুমে এখন আসছে এবং ওটা আমাকে মেরে ফেলবে, এরকম আচ্ছা। একটা কিছু সে বলে। হুম। তখন তার যে ছোট ভাই, মানে ছোট ভাই, যে সে চিন্তা করে যে কি হলো আসলে, মানে তার কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হলো? আরে 2:30টার দিকে উঠে আসাও তো একটু টাফ ব্যাপার। যে হুম। সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে আমি সকালের দিকে আসি, তুমি ভয় পেও না, সকালের দিকে আসি। হুম। সে মনে করলো যে তার ভাইয়ের মনে হয় মাথায় সমস্যা হয়েছে বা কিছু একটা এরকম প্রবলেম। আচ্ছা। তো এরপরে সকালের দিকে একটা দুঃসংবাদ সে পেল ঘুম থেকে ওঠার সাথে সাথেই, যে দুঃসংবাদ হচ্ছে এরকম যে তার ভাই গতকাল রাত্রি সুইসাইড করে মারা গেছে। আচ্ছা। তো এই খবরটা শোনার পরে সে অনেক বেশি হার্ট হয়, এবং সে যেটা চিন্তা করে যে হয়তোবা আমি যদি তখন যেতাম, মানে ওর কথাটা শুনে হয়তোবা আমি তাকে মানে বাঁচাতে পারতাম বা কিছু একটা তাকে সেভ করার চেষ্টা করতে পারতাম। হুম। তো এটা নিয়ে সে নিজেও অনেক ডিপ্রেসড থাকে কয়েকদিন, যে আসলে আমারই হয়তোবা ভুল ছিল, এবং এটা তার ভাই আসলে হয়তোবা সত্যি কথাই বলেছিল যে এরকম কিছু একটা বারবার তাকে পিছু করছে। হুম। তো এরপরে আরো বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে তো যে ছোট ভাইটা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে একদিন রাত্রে ঘুমাচ্ছিল, তো তখন ছিল শীতের রাত, তো হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় রাতে। আচ্ছা। ঘুম ভাঙার পরে সে যেটা ফিল করে যে তার রুমের ভেতরে মনে হচ্ছে অন্ধকারের ভিতরে একটা খুব বাজে একটা গন্ধ তার রুমের ভিতরে, মানে একটা মাংস পচা গন্ধ থাকে না, ওরকম একটা মাংস পচা গন্ধ তার রুমের ভেতরে। এবং সে চিন্তা করতে থাকে এরকম তো কিছু নাই যে এরকম গন্ধ আসবে। তো সে যখন চোখটা খুলে ভালো মতো দেখার চেষ্টা করে, সে দেখে যে মশারির বাইরে যে কালো ঘুটঘুটে অন্ধকার, সে অন্ধকারের থেকেও আরো ঘন কালো একটা কিছু একবার তার বিছানার এপাশ থেকে ওই পাশে হাঁটা চলাফেরা করছে। এবং সে এটা মনে হচ্ছে সে শব্দ শুনতে পাচ্ছে, এরকম খুব ভয়ানক একটা কিছু যে তার আশেপাশে সেটা চলছে, মানে হাঁটা চলাফেরা করছে। ইভেন তার মশারিটাও একটু পরপর মানে বাতাসে যেমন ফ্যান ছেড়ে যেমন মশারিটা একটু নড়ে ওঠে, ঠিক সেইভাবে নড়ছে। মনে হচ্ছে যে তার মশারির আশেপাশে বা তার রুমটা অন্য একটা ডিমেনশনে চলে গেছে সবকিছু। আচ্ছা। মনে হচ্ছে সে তার রুমটার ভিতরেই আছে ঠিকই, বাট আশেপাশে পরিবেশ সম্পূর্ণ ডিফারেন্ট, একদম কালো একটা অন্ধকার তাকে গ্রাস করে বসেছে। এবং একটা সময় সে যেটা মানে খুব দোয়া পড়ার চেষ্টা করতে থাকলো না, নিজেকে যেভাবে সেভ করা যায়, কারণ সে বুঝতে পারছিল যেটা আসলে নর্মাল কিছু একটা না, সে কোনো একটা ঝামেলায় পড়ে গেছে আসলে। তারপর সে যেটা দেখলো একটা সময় হঠাৎ করে তন্দ্রার মতো একটা তন্দ্রাচ্ছন্ন একটা অবস্থা তার মধ্যে চলে আসলো, এবং হঠাৎ করে সে খেয়াল করলো তার মশারিটা ঠিক যেখানে তার পাটা, মশারি ঠিক সেই জায়গাটাতে একটা কালো অনেক লোমশ একটা কিছুর মতো ওখানে বসে আছে। এবং ওই জিনিসটা থেকে যখন সে অন্ধকারের মধ্যেই দেখতে পেলো যে ওই জিনিসটার চেহারাটা এমন যে মানুষের মতোই চেহারা, সেটাকে নারীও বলা যায় না, পুরুষও বলা যায় না, এবং সম্পূর্ণ রক্ত মাখা একটা চেহারা। আচ্ছা। এবং ওটার চোখগুলো ঠিকরে বাইরে বের হয়ে আসছে, এবং জিভটা মনে হচ্ছে কেউ যখন ফাঁসি দিলে যে অবস্থাটা হয় ঠিক ওইভাবে বের হয়ে আসছে, এবং সম্পূর্ণ মানে মুখ থেকে রক্ত পড়তেছে এরকম একটা জিনিস। তো এটা দেখার পরে সে অনেক জোরে চিৎকার করে ওঠে, এবং চিৎকার করার পরে সে সেন্সলেস হয়ে যায়। এবং পরে যেটা হয় যে সকালের দিকে তার বাবা মারা তাকে ওখান থেকে করে যে কি হয়েছে তোমার, আসলে এটা কি হলো আসলে। তখন সে বলে যে আমি এরকম কিছু একটা দেখেছি। তবে এই কথাগুলো সে মানে সবার সাথে খুব একটা শেয়ার করে না, কেননা এগুলো আসলে এখন আমাদের বর্তমান যুগে অনেকটা বিশ্বাসযোগ্য হয় না অনেকের কাছে বললে। তো সে যেটা তখন সে বুঝতে পারে যে না, আসলে তার বড় ভাই যে তার সাথে মানে আসছিল বাইকে করে, তখন যে তার বড় ভাই বলেছিল যে আমার সাথে কিছু একটা আসছে, এবং সেই জিনিসটা বিশ্বাস করতে বাধ্য হয় যে না, আসলেই হয়তোবা তার বড় ভাইয়ের মৃত্যুর পিছনে হয়তোবা কোনো কারণ আছে। আচ্ছা। তখন সে সেটা বিশ্বাস করে বা ভেবে নেয়। হ্যাঁ, আধিক ভৌতিক কোন একটা কারণ আছে, এবং সে ওই ভয়টা পাওয়া শুরু করে যে যেহেতু তার বড় ভাইও মারা গেছে এবং সেও হয়তো বুঝি মারা যাবে, ওইটা হয়তো কোনো মৃত্যুদূত যেটা তার বড় ভাইকে নিয়ে চলে গেছে, এবং তাকেও হয়তো সেরকম ভয় পাচ্ছে আসলে। তো এই ঘটনাটা সে একটা অনেক ভালো একজন আলেম, একজন হুজুরের কাছে ঘটনাটা শেয়ার করার পরে উনি যেটা ওনাকে বলে যে আসলে সবকিছু তো আল্লাহর হাতে, এই জিনিসটা নিয়ে ভয় পেও না, হয়তোবা ওটা খুব খারাপ একটা জিন ছিল, কোন একটা খারাপ কিছু ছিল যেটা তোমার ভাইয়ের সাথে চলে আসছে। ডেভিল যে জিনিসটা সেটা হয়তোবা তাকে হিপ্নোটাইজ করে ফাঁসি যে মানে সুইসাইড যেটা করে সেই জিনিসটাকে করতে বাধ্য করছে। এবং তুমি যেটা করো যে তুমি ঠিক মতো ভালো মতো নামাজ পড়ো, আমল করো, আশা করি তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো তুমি মানে যখন এরকম কিছু দেখবা তখনই তুমি সবসময় মানে আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করবা, এবং মনে একটা সবসময় সাহস রাখবা। তো এই ঘটনাটা আমাকে জিকু ভাই আমাকে বলছে ভাই, যে শেয়ার করছে যে ওনার লাইফে এরকম একটা সমস্যা হয়েছিল এক সময় তার বড় ভাইকে নিয়ে, এবং এটা সে এখনো মানে কষ্ট পায় যে তার বড় ভাই যখন যাকে ফোন করেছিল তখন যদি সে সাথে সাথে তার বাসায় মানে পৌঁছাইতে পারতো, হয়তো তার বড় ভাই এখন বেঁচে থাকতো আর কি। রাইট।
এই ছিল আমার ঘটনা ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা পরবর্তী ঘটনা চলে যাবো বাবু ভাইয়ের, এবং এটা বাবু ভাইয়ের লাস্ট ঘটনা। তো আমরা সেই ঘটনায় চলে যাই এবং আশা করছি যে আগের ঘটনার মতো এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। বাবু ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে আসাদ ভাইয়ের কাহিনী। উনি আপনার বেশ আগের কাহিনী আর কি, এটা জি। 80 দশকের কাহিনী, লাইক 88-89 এরকম একটা সময়ের কাহিনী। বাবর রোডে ঘটেছিল, মোহাম্মদপুর বাবর রোড। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, উনি নিষেধ করেননি কিছু বলতে, সেই জন্য আপনি নামটা বলে দিলেন নাম বলে জায়গা। দিলেন, right. আচ্ছা, এই বাবুর নিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু এই জন্য বললাম যে মানে পুরো মোহাম্মদপুর নিয়ে আছে। জি। মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা হ্যাঁ, বেশ সেটাই। renown। এই না অনেক দিক দিয়ে। জি। তো বাবর রোডের ওই বাসাটার কাহিনী হচ্ছে, বাসাটা অনেক পুরনো ছিল রাসেল ভাই, এবং পাকিস্তান আমলের বাসা। তো আসাদ ভাইয়ের যে দুলা ভাই, উনি ওই বাসাটা মানে ওনাদের ইসে থেকে কিনে নেন আর কি, তার ফ্রেন্ডের কাছ থেকে বাসাটা কেনার পরে ওনাদের ছিল বাসাটা যখন উনি কেনেন, বাসাটার অলরেডি অনেক ভগ্ন দশা, মানে বাসার অবস্থা খুব একটা ভালো না, ওখানে নতুন করে দালান তুলতে হবে আর কি, এছাড়া ওখানে থাকার মতো অবস্থা নেই। তো আসাদ ভাইয়ের রেসপন্সিবিলিটি পড়ে ওই বাড়িটাতে থাকা, এবং বাড়িটা ওরা যখন ভেঙে তৈরি করবে, এবং পুরো দায়িত্বই আর কি ওনার দেখাশোনা করে, ওনার দুলা ভাইয়ের বাড়ি। তো উনি যখন ফার্স্ট যায় ওখানে, তখন বাসাটা এমন একটা জায়গায় পড়ছে, বাবর রোডের এমন একটা অংশে, মানে হুমায়ুন রোডের কাছাকাছি, ওই জায়গাটা বেশ অন্ধকার এবং মানুষজন একদমই থাকে না, প্রায় মানে নির্জন আর কি। নির্জন হয়ে যায় রাতের বেলা। এরকম জায়গা কিন্তু বাবর রোডে এখনো আমার ধারণা হ্যাঁ, আছে, এবং আমার ধারণা আছে। আছে, আসলে আছে, এখনো আছে। তো ওই জায়গাটা এরকম অন্ধকার হয়ে যায়। তো রাতের বেলা উনি আসছে, নর্মালি উনি থাকতো হচ্ছে বেইলি রোডের কাছে, বেশ মানে বিজি একটা এলাকা। ওখান থেকে এই অন্ধকার জায়গাটা এসে ওনার ভালো লাগছে না আর কি। তো রাতের বেলা উনি আপনার দেখা যাচ্ছে যে সময় কিভাবে কাটাবে এরকম চিন্তা করে উনি চিন্তা করলো যে একলা ওই বাসায় বসে না থেকে উনি শ্যামলী সিনেমা হলে সিনেমা দেখতে যায়। আচ্ছা। তো উনি সিনেমা দেখে রাত 9টা থেকে 12টা, এই গভীর রাতে লেট নাইট শো ছবি দেখে উনি শ্যামলী থেকে ব্যাক করে আসতে থাকেন। তো উনি যখন আসেন, পুরো রাস্তা নর্মালি আসেন, এসে যখন নাকি উনি আপনার ইসে ঢোকেন আর কি, বাড়িটার যে গলিতে ঢুকেই উনি বেশ একটা ধাক্কা মতো খান। কারণ উনি দেখছেন যে ওই বাসার ঠিক দুই পাশে কতগুলো কুকুর, মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাসাটার দিকে তাকিয়ে আছে। না ঘেউ ঘেউ করছে, লাইক কেউ একজন আছে, কাউকে দেখে কুকুর চিৎকার করছে। এখন উনি এটা দেখে একটু মনে করেন যে বাসায় কি কেউ ঢুকলো, আমার দায়িত্বে রেখে গেছে বাসা, হ্যাঁ, বাসায় মানে মানুষজন, আজে বাজে মানুষ যদি ঢুকে, এই একটা ভয় ওনার মধ্যে কাজ করছে যে মানে খারাপ মানুষ যদি ঢুকে। তবে 80 দশকের ওই সময়টাতে তখনও এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হয় নাই রাসেল ভাই, যে খালি বাসা পেলেই মানুষ ঢুকে পড়তো। আচ্ছা। তো এসব চিন্তা করে উনি লাস্টে কিছুক্ষণ চিন্তা করে বাসায় ঢুকবে কিনা, উনি হেঁটে ওখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের কাছে যায়, ওখান থেকে সিগারেট কিনে নিয়ে উনি আবার এসে দেখে যে ঠিকই কুকুরগুলো এখন ওইখানে দাঁড়ায় আছে, ঘেউ ঘেউ করে, আবার গড় করতেছে। তো উনি একসময় আস্তে আস্তে হেঁটে বাসার কাছে যায়। বাসার কাছে যখন যায়, কুকুরগুলো উনাকে দেখে মানে দেখা যায় গড় করতে, মানে জিনিসটা হচ্ছে কুকুর উল্টা চিৎকার করার বদলে উনাকে দেখে যেন সাহস ফিরে পায়, এরকম একটা ব্যাপার কুকুরের। তো উনি আস্তে করে যে ওই বাসার মূল গেটটা খুলে, মানে ওই যেটা নর্মাল যে লোহার গেট ছিল, আচ্ছা, ওটা খুলে উনি আস্তে আস্তে ঢুকে, এবং ওনার বুকের ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করতে থাকে। মনে হচ্ছে একটা খালি বাড়ি, যেগুলো দরজা জানালা মানে কিছুগুলো খোলা ভেতরের দিকে, কাঠের জানালা, তার মধ্যে কাঁচ লাগানো, এবং কয়েকটা জানালা খোলা, এবং উনি ওই খোলা জানালা দিয়ে ভেতরে দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে আবছা কিছু দেখা যায়, মানে মনে হচ্ছে যে ঘরের ভেতরের শ্যাডো টাইপের কিছু, হ্যাঁ এরকম মনে হচ্ছে, এবং একটা ভ্যাপসা গন্ধ। এরকম খালি বাড়িতে কখনো যদি আপনি যান রাসেল ভাই, আপনার কাছে কিন্তু মনে হবে যে বাড়ির ভিতরে আলাদা একটা প্রাণ আছে, বাড়ির নিজেরই একটা প্রাণ আছে। খুবই ভালো কথা বলেছেন যে বাড়ির ভিতরেও বাড়ির নিজে একটা ক্যারেক্টার আছে বাড়ির ভিতরে। এটা সত্যি কথা রাসেল ভাই, আমরা যখন বাড়ি করি, আমাদের বাসা পুরো খালি করে ফেলছি, একতলা বাসা, সেখানেও কিন্তু আমি যখন ঢুকছি আমার মনে হচ্ছে কিছু একটা বেরোবে ঘরের ভেতর থেকে, এরকম একটা ফিলিংস। আমার নিতান্ত পরিচিত একটা বাসা, সেখানেও আমার এরকম মনে হয়েছে। তো উনার এই জিনিসটা উনি যখন বলে, উনার এই ফিলিংসটা আমি বেশ ভালো মতো বোধগম্য হয়েছে আমার। তো এরকম হলে উনি সিঁড়িতে তারপর উঠে যায়। তো সিঁড়িগুলা মোজাইকের সিঁড়ি, উনি বলছে যে বেশ মানে নকশা করা ছিল, সে পাকিস্তান আমলের বাড়ি। উপরে উঠে গেছে। তো উনি যখন নাকি দোতলায় যায়, যে উনি যে রুমটার মধ্যে থাকছে আর কি, যেখানে ওনার মানে একটা চৌকি রাখছে, উনি টেবিল রাখছে থাকার জন্য, ওখানে যায়, যে উনি লাইট জ্বালার পরে মানে ওনার সেট আপ করে সবকিছু রেখে থেকে উনি বসে থাকে, কিছুক্ষণ বসে থেকে এক সময় ঘুমানোর চিন্তা করে। তো যখন বাতি নিভাই উনি শুয়ে পড়ছে, তো কিছুক্ষণ শুয়ে চিন্তা করতেছে যে এরকম কুকুর, এবং কুকুর ডাকতেছে,
অনবরত কিন্তু কুকুর ডাকছে একটু পরপর। তো কুকুর কেন ডাকে বা বাসা খালি একটু ভয়ও পাচ্ছে, ভূত প্রেতের ভয় একটু মনে মনে ধরছে, কারণ উনি জানে যে এই বাসাগুলোকে নাকি পাকিস্তান আমলে যখন যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী নাকি এগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে তৈরি করছে এবং বিভিন্ন রকমের মানে অত্যাচার এসব বাড়ির মধ্যে হয়েছে। তো একটু ভয়ও পাচ্ছে সব স্মৃতিতে। তো একসময় উনি হঠাৎ করে খেয়াল করে কিছুক্ষণ পরে হঠাৎ মনে হয় একদম নিস্তব্ধ হয়ে যায় পুরো জায়গাটা। আচ্ছা, মানে কোনো কুকুরের শব্দ নাই, অ্যাজ ওয়েল অ্যাজ ঝিঝি পোকা বা যে কোনো রকমের শব্দ, পুরোটাই নিস্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে একদম চুপচাপ একটা এনভায়রনমেন্ট। তো এরকম শব্দ শুনে উনি বেশ অবাক হয় যে এরকম কেন, মানে এরকম হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, মানে একটা অস্বস্তিকর ফিলিংস অনুভব। এই সময় খুবই স্বাভাবিক, মানে সেটাই তো। হ্যাঁ, উনি হঠাৎ করে শব্দ পায় ঝনঝন, মানে কিছু একটা পড়তেছে নিচে, মানে হাড়ি পাতিল এগুলো কিছু পড়তেছে। হ্যাঁ, এরকম শব্দ। মানে অবাক হয়ে যায়, ঘটনা কি হাড়ি পাতিল নিচে থাকা কথা না। উনি করে কি হেঁটে রুম থেকে বের হয়, বের হয়ে আস্তে আস্তে সিঁড়িতে নামতে থাকে নিচের দিকে। সিঁড়িতে নামতেছে, তখন মনে হচ্ছে মানুষের কোলাহল, লাইক কি ঝগড়া করতেছে মানুষ, কি বলতেছে, একটা মহিলার কণ্ঠ এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাড়ি পাতিল এগুলো নাড়া হচ্ছে। হ্যাঁ, এরকম একটা কথা, মানে মহিলার কণ্ঠস্বর শুনতেছে উনি রীতিমতো, যে কথা বলতেছে, কি চিৎকার করে করে এটা সেটা বলতেছে। তো উনি করে কি আস্তে আস্তে হেঁটে ওই যায় যে, এবং উনি ওই জানলার সামনে দিয়ে শুনতেছে যে অন্ধকার ঘরের ভেতর থেকে শব্দগুলো আসতেছে। ঠিক আছে, তো ওখানে লাইটও নাই, কিছু নাই। উনি জানলা দিয়ে আস্তে করে তাকায় ভেতরে, বাসাটার ভেতরে, দেখে যে ওখানে মনে হয় কোন একটা কিচেন বা কিছু আছে, সেখানে কিছু নাড়াচাড়া হচ্ছে, মানুষের আবহাওয়া বুঝতে পারতেছে কিচেনে কাজ করতেছে মহিলা, এবং অন্ধকারের মধ্যে কিভাবে একজন মানুষ মানুষের কাজ বড় একটা হাড়ির মতো দেখতেছে, এরকম পাতিলের মতো নড়তেছে ওখানে। হ্যাঁ, এবং কথা বলতেছে সেই মানে অস্পষ্ট শব্দ, হ্যাঁ, যে এটা এভাবে ফেলাই দিছি, এরকম করতেছে, হেরা আসবে, এই ধরনের কথা। তো উনি না খুব ভয় পেয়ে যায়। উনি ভয় পেয়ে করে কি এক সময় মানে চলে যাবে কি ভাবতেছে, এই সময় কি মনে করুন উনি দরজাটা ধাক্কা দেয়, ওই যেই দরজা দিয়ে রুমে ঢোকার। দরজাটা যখন ধাক্কা দিই, খেচ করে দরজা খুলে দেখে ভিতরে কোনো শব্দ নাই, পুরা নিস্তব্ধ হয়ে গেছে ভিতরে। তখন ওনার গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে যে আমার কাছে খুব অদ্ভুত লাগে, যে কি হচ্ছে, যে ভিতরে এরকম শব্দ পেলাম এসে। এবং উনি যখন নাকি আবার সিঁড়িতে উঠে আসছে, মাঝ সিঁড়িতে উঠে আসছে, তখন শুনতেছে পুরুষ কণ্ঠের চিৎকার, যে কেউ কিছু গালি দিতেছে, দিতেছে, মানে জঘন্য অবস্থা। তো উনি না খুব ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে বাড়ির মধ্যে কোলাহল শুরু হয়ে গেলে। উনি উপর থেকে তাকালো নিচে, তাকায় দেখে মনে হলো 3-4 জন মানুষ দাঁড়ায় আছে এবং তারা চিৎকার করতেছে ভেতরে, মানে ওই রুমের ভেতরে। এবং উনি যখন নাকি কিছুক্ষণ তাকায় আছে, হঠাৎ করে দেখে যে ওটার মধ্যে কেউ ওনার দিকে তাকাইছে উপরে, এবং উনি এটা দেখা শেষ দৌড় দিছে ওনার রুমের দিকে। ছেলে যখন দৌড় দিছে, রুমের মধ্যে ঢুকে তাড়াতাড়ি দরজা লাগাই দিছে, তখন শুনতেছে যে ওনার রুমের যে জানলার পাশ থেকে কেউ হাসতেছে কণ্ঠে, মানে এটা পুরুষ কণ্ঠের হাসি। এবং উনি প্রচন্ড ভয় পায় এবং কাইন্ড অফ সেন্সলেস এর মতো হয়, মানে পুরা সেন্স চলে যায় না, ওনার কিছু সেন্স থাকে। উনি চুপচাপ বালিশে মুখ গুজে শুয়েছিল এবং উনি সারা রাত এসব শব্দ শুনতেছিল, বিভিন্ন রকমের চিৎকার, চেঁচামেচি, এই ধরনের ব্যাপার স্যাপার, এবং কেউ কাউকে মারতেছে, এরকম মানে প্রচন্ড অমানসিক গড় এরকম শব্দ উনি কিন্তু শুনতেছে রাত্রেবেলা। তো যখন নাকি ফজরের দিক হয়ে যায়, আজানের শব্দ হয়, তখন আস্তে আস্তে সব চলে যায়। এবং উনি সকালবেলায় ওই যখনই একটু আলো ফুটছে, ওই বাসার থেকে ওনার মানে মানি ব্যাগ যা হাসছে নিয়ে ওখান থেকে তলপি হয়ে দৌড় দিয়ে বের হয়ে যায়, এবং আর কিছু বলে না। ওনার দুলাভাইকে বলে এইসব ঘটনা, যে এই জিনিস দেখছে। তো ওনার দুলাভাই বলে যে আসলে আমার উচিত হয় না, তোমাকে থাকতে দাও, কারণ ওই বাসার অনেক ইতিহাস আছে, ওইখানে যে ফ্যামিলি ছিল তাদেরকে পুরাই মার্ডার করা হয়েছিল, পাকিস্তান আর্মি এসে মার্ডার করছে, এবং তারা ওখানে ক্যাম্প করেছিল, এবং অনেকগুলো বাড়ি ওখানে ক্যাম্প করেছিল। আরেকটা বাড়িতে আমার খালুই রিনোভেট করছিল, আপনাকে মনে হয় আমাকে বলেছিলেন। ওই জায়গাটা নাকি পুরোপুরি এই ধরনের এরকম হন্টেড জায়গা। এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে, আমি লাল যখন আসছি তখন দেখছি অনেকগুলো নতুন দালান রাসেল ভাই। বাট স্টিল আমি কিন্তু রাতের বেলা ওখান থেকে চলাফেরা করতে গেলে, গভীর রাতে যদি কখনো জায়গায় যাই, আমি আস্তে করে মোটরসাইকেল থামায় দাঁড়ায় দেখি, একটু ফিল করার চেষ্টা করি যে পরিবেশ কি আগের মতো আছে কিনা ওখানে। বাহ, চমৎকার লাগলো বাবু ভাই আপনার এই ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং। এবং আপনি কয়েকদিন আগেও আমরা হ্যালোইনের প্রোগ্রাম করলাম, তারপরে আজকে আবার আপনাকে ডাকা মাত্রই আপনি চলে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। রক্তিম সূর্য আমাদের লিখেছেন, হ্যালো রাসেল। আমাদেরকে মারিয়া মিম লিখেছেন এখানে আমাদের এখানে, এবং আমাদের এইখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখছেন, যেমন আমাদের এইখানে আছেন নাফিজ, এবং তিনি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে লিখছেন। আমার সঙ্গে লিখেছেন রিকার্ডো মেহেদি, দ্য ড্যাম
ব্যাকগ্রাউন্ড মিউজিক থ্যাঙ্কস টু মাজুম ভাই। সাকিব খান আমাদের সাথে আছেন, রাজশাহী থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও বগুড়া থেকে শুনছেন আশিক খান, আমাদের সঙ্গে আছেন রেজাউল ইসলাম ফরহাদ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এক্সট্রিম নামি। তারপরে আমাদের সঙ্গে সাইফুর রহমান মুন্না, এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনছেন। কুতুব আল দিন তিনি শুনছেন কোন একটা জায়গা থেকে। আর যে সোহেল তিনি বলছেন আমার কাছে কিছু হরর ঘটনা আছে, পাঠিয়ে দিন ভূতফুর্তি.fm এই অ্যাড্রেসে। শেখ মাহমুদ মাহিদুল ইসলাম ছোটন তিনি আমাদের সঙ্গে আছেন। এমডি মুসাব্বির হুসাইন আমাদের সঙ্গে আছেন, কালকে এক্সাম তারপরে মিস করতে চাচ্ছেন না। ছোটন শুনছেন অ্যাপ দিয়ে। আচ্ছা, ফয়সাল আহমেদ তিনি বলছেন অনেকদিন পর লাইভ শুনছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দুরন্ত দুর্জয়। এছাড়া আমাদের সঙ্গে আছেন এসকে বাপ্পি আহমেদ, আমাদের সঙ্গে আছেন রাজীব আহমদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নওরিন খান, সুরাইয়া পাক রাখি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ফারহান সাদি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইউনবি, এবং তিনি অস্ট্রেলিয়ার জিয়ং ইউনবি, এবং তিনি বলছেন আই লিভ ইন অস্ট্রেলিয়া, সিডনি টাউন। বোথ অফ তিনি শুনছেন এবং তিনি বলছেন যে তার মা এবং কাজিনস দে আর অলসো উইথ হার, অ্যান্ড তারা সবাই বলছেন যে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, এবং আমাদের বাট মাই মাদার হ্যাজ টু এক্সপ্লেইন। তার মানে হচ্ছে আচ্ছা যারা শুনছেন তারা কেউ বাংলা জানেন না, মা যিনি আছেন তিনি এক্সপ্লেইন করছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি যে ট্রান্সলেট করে দিচ্ছেন সবাইকে, এবং থ্যাংক ইউ ইট রিয়েলি মিনস আ লট। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাব্বি হুসাইন, এছাড়াও রাসেল খান আমাদের সঙ্গে আছেন, ফেরদৌস রহিম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাকিব আহমেদ সূর্য আমাদের সঙ্গে আছেন, যে আর তারিকুল সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপ এবং তারপরে আবার অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. আসসালামু আলাইকুম। এখন আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা গত সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার রাতের ঘটনা। ওই দিন আমার এক বড় ভাইয়ের গায়ে হলুদ ছিল, তো বৃষ্টি হয়েছিল ওই দিন। রুফটপে আমরা পার্টির ব্যবস্থা করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্টটাই নষ্ট হয়ে যায়। তো আমরা 2টা পর্যন্ত আর কি ওইখানে থাকতে পেরেছি। তো এরপরে যে যার বাসায় চলে গিয়েছিলাম। তো আমার বাসায় সিকিউরিটি লক দিয়ে দেয় 11টা বাজে। তো আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব। তো বৃষ্টি হচ্ছিল, তাই আমি আমার একটা ফ্রেন্ড বের হয়ে যাই ওইখান থেকে। তো বের হয়ে আমরা একটা মোড় আছে, নাম 5 স্টার মোড়, ওই মোড়টাতে আমরা আড্ডা দিই। ওই মোড়ে আসার পর আমার ফ্রেন্ডের ফোন একটা কল আসে, যেটা তার খালা ফোন দেয় যে সে যেন তার বাসা হয়ে দেন যায়। পরে আমাকে তো কোথাও দাঁড়াতে হবে, তো বৃষ্টি হচ্ছে। আমি ওই মোড়ের সামনেই ভিতরের দিকে একটা বিল্ডিং আছে 4 তলা, ওই বিল্ডিং এর নিচে আশ্রয় নেই। তো আমার ফ্রেন্ড ওর খালা বাসা যায়, ও বলতো 10-15 মিনিটের মতো চলে আসবে। পরে আমি ওই 4 তলার নিচে যখন আশ্রয় নিই, আমার জামাটা এমনি একটু ভিজে গিয়েছিল, তাই আমি ফ্লোরে বসে পড়ি। তো ওই বিল্ডিং এর সামনে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটা ঘেরা দেয়াল দিয়ে, এবং তার উঠান আছে। তারপরে একটা অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টটার নামে অনেক কথাই আছে, এখানে নাকি অনেক কিছু দেখা যায়, আর ওটা কাজও অত ভালোভাবে এগোতে পারছে না। তো এগুলা সব চিন্তা করে কেমন একটা ভয় লাগতেছে। তো আমি ভাবলাম যে এখানে কেমন জানি লাগতেছে, আমার উঠে যাওয়াটাই ভালো হয়। পরে ওই অ্যাপার্টমেন্ট থেকে বিভিন্ন রকম আওয়াজ আসতেছে, ধূপ ধাপ কাজ চলতেছে, এরকম আওয়াজ, কিন্তু আসলে এখানে রাতে কাজ চলে না। তো এগুলা এখন কি বলবো, কেউ বিশ্বাস করে না। তো আমি একটু ভয় পেতেছিলাম। তো ওখান থেকে উঠে আমি আমাদের 4 রাস্তার মুখে এসে দাঁড়াই। এখানে একটা দোকান ছিল, দোকানের সামনে একটা ছাউনি ছিল, ওই ছাউনির নিচে এসে আমি দাঁড়াই। তো এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল, কোনো আলোই নাই, বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, ওইটার আলো, আর এমনি ন্যাচারাল যে একটা লাইট থাকে ওই আলো ছাড়া কোনো আলো নেই। তো পুরো রাস্তায় যতদূর আমার চোখ যায় কোনো মানুষজন ছিল না। তো কারেন্ট নাই, বৃষ্টি হচ্ছে, এমন একটা পরিবেশে আমি দাঁড়ায় আছি। তো আমার ফ্রেন্ডটাকে ফোন দিলাম যে তুই একটু তাড়াতাড়ি আয়, চলে যাবো আমরা। তো বললো আচ্ছা আসতেছি। এমন সময় দেখলাম আমার ডান পাশের রোড দিয়ে একটা মহিলা, সে আমার বাম দিকে
রোডটাতে যাবে, মানে বরাবর সোজা হেঁটে যাবে। তো এত রাতে 3টা বাজে এই বৃষ্টির মধ্যে একটা মহিলাকে দেখে আমার একটু সন্দেহ লাগলো। কারণ এটা এমন একটা সময় একদম অতি জরুরি ছাড়া মানুষ বেরিয়ে হবে না। আর তার যেটা দেখে মনে হলো যে বৃষ্টি হচ্ছে, তার কোনো প্রোটেকশন তার মধ্যে নাই। তো সে তার হাতে একটা সিলভার কালার লাঠি ছিল, সেই লাঠিটা হাতে ধরে রেখেছিল, কোনো ভর দিচ্ছিল না। তো মহিলাটা আমার সামনে দিয়ে যখন ক্রস করতেছে আমি তো দেখতেছি, সে আশ্চর্য করে দিয়ে আমাকে ক্রস না করে আমার সামনে দিয়ে আমার বরাবর আসতে থাকে এবং আমার পিছনের রোডটার দিকে যেতে থাকে। তো আমার একটু সন্দেহ লাগলো যে সে আমাকে দেখে যেহেতু তার লাইনটা পথটা চেঞ্জ করে ফেললো, তার মানে সে কোনো খারাপ কাজে যাচ্ছে। তো চোর হবে ভেবে আমি পিছনে তাকালাম যে সে যাচ্ছে। তো আমার পিছনের রোডটাতে একটা সিকিউরিটি ডোর ছিল, যেটা পুরো রোডটাকে কভার করে, এবং এটার বাম পাশে একটা পকেট ডোর ছিল। তো মহিলাটাকে যেতে হলে ওই পকেট ডোর দিয়ে যেতে হবে। তো আমি দেখতেছি যে সে যাচ্ছে, কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে সে ওই দরজার মাঝখান দিয়ে চলে গেছে, উইদাউট দরজা খোলা বা পকেট গেট খোলা, কোনো কিছু সে প্রয়োজন মনে করে নাই। সে ওইটার ভিতর দিয়ে কিভাবে গেল আমি এখনো জানি না, কারণ ওইটার পকেট গেটটা খোলা থাকে কিন্তু মেইন গেটটাতে বড় তালা দেওয়া থাকে। সে মাঝখান দিয়ে গেলো, এটা দেখার পর আমি ভয় পাইনি, কিন্তু আমার একটু হাসি পেয়েছে এটা কিভাবে হলো। পরে আমি দেখতেছি যে সে গেটটা ক্রস করে অনেক দূর যাচ্ছে, সে আমি দেখতেছি। পরে আমি মাথাটা নর্মাল করে আমি ভাবতেছি এটা কি হইলো। পরে দেখি আমার পিছন থেকে তালির আওয়াজ আসতেছে, তালির আওয়াজ আসতেছে। এখন আমি পিছিয়ে থাকলাম, দেখি কেউ নাই, কিন্তু তালির আওয়াজ আমি স্পষ্ট পাইছি। আমি ভাবছি আমার ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি আবার নর্মাল হয়েছি। পরে গিয়ে দেখি আবার তালির আওয়াজ। পরে এবার আমি পিছিয়ে থাকি, দেখি কেউ নাই। এরপরে পন্স পড়লে, যে হাঁটলে দ্রুত হাঁটলে পায়ে একটা বাড়ি খাওয়ার আওয়াজ হয়, ওই আওয়াজটা আমি পাইতেছি, কিন্তু পিছনে কেউ নাই। আমি মানে কি বলবো, আমি এটা কোনো আমি ডেফিনেশন দিতে পারতেছি না যে এটা কি। পরে আমি সামনে তাকালাম, এরপরে দেখি কি যে তালির আওয়াজটা আস্তে আস্তে আমার কাছে আসতেছে। পরে আমি পিছিয়ে তাকাই, যতবার তালির যাওয়ার আওয়াজ আমি পাইছি আমি ততবারই পিছিয়ে তাকিয়েছি, বাট কাউকে আমি পাইনি। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপর যে কাহিনীটা হলো সেটা হচ্ছে যে আমাদের পকেট গেটটা খুললে, মানে পিছনের গেটের পকেট গেটটা খুললে সে দেয়ালের সাথে বাড়ি খায়। তো সে বা সামথিং মানে অনেক জোরে দরজাটা খুলছে কেউ, এবং সেটা দেয়ালের সাথে বাড়িয়ে গেছে। আমি সাথে পিছিয়ে তাকিয়েছি, দেখি কেউ নেই, পকেট গেটটা খোলা কিন্তু ওখানে কেউ নাই। এবার আমি ভয় পাইছি, রিলি আমি ভয় পাইছি। আমি আমার ফ্রেন্ডকে ফোন দিয়েছি, বলছি যে তুই আয়। পরে ও বোঝাচ্ছে আমি আসতেছি। পরে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম। এবার হইতেছে যে আমি আস্তে আস্তে দেখতেছি যে তালির আওয়াজটা আমার খুব কাছে হচ্ছে, যেমন ধরেন আমার থেকে প্রায় 10 হাত পেছনে এখানে তালির আওয়াজ হচ্ছে, এবং এটা আমার কাছে রিলি আমি খুব ভয় পাইছি এই জিনিসটাতে। মানে আস্তে আস্তে আমি ভয় পাচ্ছি যে কিছু একটা জিনিস আমার পিছনে আসতেছে। কিন্তু আমি এরপরে যখন এত কাছে থেকে আমি তালির আওয়াজ পাইছি, আমি আর ঘাড় ঘুরানোর সাহস করতে পারিনি। তো আমি জাস্ট আল্লাহ কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার ফ্রেন্ডটাকে পাঠাবো, কারণ আমি মুভ করবো কোথায় যাবো, আমি ওকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। আর কেউ নেই, আমি যতদূর চোখ যায় ডানে বামে কোথাও কোনো মানুষ নাই, আল্লাহর রহমত। তখন আমার ফ্রেন্ড আসলো, আমি আমার ফ্রেন্ডটাকে বললাম তাড়াতাড়ি চল। পরে ওর সাথে আমি চলে গেলাম, ওই জায়গায় ট্যাগ করলাম। ও আমাকে বললো কি হয়েছে, আমি ওকে কিছুই বলিনি। পরের দিন বাসায় ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমি মোড়ে আসি। মোড়ে আসার পর ওইখানে একটা সেলুন আছে যেটা ম্যাক্সিমাম টাইম রাতে খোলা থাকে। তো ওই দিন এটা বন্ধ ছিল। পরে আমি আমার সেলুনটাতে গিয়ে ভাইটাকে জিজ্ঞেস করলাম যে কেন বন্ধ ছিল। সে নাকি বাড়িতে গেছিল। পরে আমি তাকে স্টোরিটা বলি, সে বলছে যে না ঠিক আছে, তুমি যেটা বলছো এটা অনেকেই দেখছে, আমিও দেখছি। আমি যখন রাতে 2টা-3টা বাজে দোকান বন্ধ করে আমি মাঝে মাঝে দেখি ও মহিলা, এটা কি জানি না, এটা কোনো মানুষ না। কারণ অনেকে এটাকে বলছে ফেরত নি, অনেকে বলে মানে সে একটু নোংরাতে থাকে। ওই যে তার দোকানের পিছনে একটা বাড়ি আছে, সে বাড়িটা নোংরা। ওই বাড়ি থেকে সে ওই 4 রাস্তা মোড়টা হয়ে ওই বিল্ডিংটাতে যায়, যে বিল্ডিংটার নামে অনেক কথা আছে। তো ওই বিল্ডিংটাতে সে নাকি এই রোডটা দিয়ে যাওয়া আসা করে। তো আমাকে সে পেয়ে ওইখানে সে আমাকে ক্রস করতে পারে নাই, মানে তারা নাকি কোনো মানুষের সামনে দিয়ে যায় না। তো এর জন্যই সে আমাকে পিছন থেকে বারবার ইশারা দিচ্ছিল বা আওয়াজের মাধ্যমে, তালির আওয়াজের মাধ্যমে, যেন আমি ওই জায়গাটা ত্যাগ করি। তো সে আমাকে বললো, আমার বড় ভাইটা বললো যে তুমি ভালো করে তুমি চলে গেছো, হয়তো বা আর কিছুক্ষণ হলে তোমার কোনো ক্ষতিও হইতে পারতো, কারণ এই জিনিসটাই নাকি ওইখানে একটা দারোয়ানকে বা ওই অ্যাপার্টমেন্ট ওই বিল্ডিং করছিল, এরকম কথাই শোনা যায়। তবে আল্লাহর রহমত ছিল আমি বেঁচে গেছি। আর যেটা হচ্ছে যে আমি ভয় পাইনি, কিন্তু জিনিসটা আমার কাছে একটু ডিফারেন্ট ছিল, কারণ আমি এর আগে কখনো এরকম কোনো কিছু সাথে পরিচিত ছিলাম না। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি আমার আরেকটা বড় ভাইকে কাহিনী তাকে আমি বলতেছিলাম, তখন সে বললো যে আচ্ছা আমরা সিসিটিভি ফুটেজ চেক করবো যে কি হয়েছে। তখন বলছে হ্যাঁ এটা ভালো আইডিয়া। পরে আমরা দেখি যে যে সময়টা কাহিনী হয়েছে তখন কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে আমাদের সিসিটিভিটা কাজ করে না। পরে ওই ভাইটা বললো যে আসলে তারা এগুলো মেনটেন করেই চলে, যখন মানুষের কোনো আধিপত্যই থাকে না তখনই তারা চলাচল করে, তাদের কাজকর্ম করে। তো যাক, এই ছিল আমার ঘটনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
Bhoot FM. The night comes alive with Graminphone. ইয়েস, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন শুনছেন সবসময় ভিডিও ফুটে 88 FM এবং আমি রাস্তারাচির সাথে, এবং আমার সাথে হচ্ছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং এখন সরাসরি চলে যাব ঘটনায়। আফনান ভাইয়ের কাছে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো এবং তারপর আমরা যাব হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। সুতরাং আমাদের সঙ্গে সেই পর্যন্ত থাকুন। আর যত রাত হবে তত বেশি জমজমাট হয় ভূত ফিল্ম আমরা জানি। সো চলুন আমরা শুনে আসি আফনান ভাইয়ের কাছে আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি বলবো, যে এই ঘটনাটি আসলে মানে আমার কাছে যখন প্রথম আমি শুনেছি, অনেক আগে থেকে আমি এটা শুনেছি, জি, তবে বিষয়টা আমার কাছে খুব শিলি মনে হতো যে হুম। ভূত এফএমের মতো প্রোগ্রামে যে এই ঘটনাটি আমি শেয়ার করবো, এটা আমার কখনো মনেই হয়নি। হুম, কিন্তু মানে রিসেন্টলি মানে আমি ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে হুম, একটা ইনফরমেশন পাওয়ার পরে তখন আমি জি। ওটার সাথে একটা মিলানোর চেষ্টা করলাম, হুম, বিশেষ হুম। করে প্যারালাল ইউনিভার্স যে আসলে আছে কিনা, বা থাকলেও সেটা কিভাবে আছে সেটা নিয়ে একটু এই চেষ্টা করলাম। তখন এটার সাথে আমি ঘটনার সাথে একটু মিলাইলাম। মিলালেন আপনি। কারণ আসলে ভাই, পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জীবকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখন আমরা অনেকে যদিও মনে করি যে মানে হাজবেন্ড ওয়াইফ এই জোড়া কিনা, না আসলে কিন্তু না। অনেকে আছে বিবাহই করেন না বা একাধিক বিবাহ করেন, এনার ক্ষেত্রে কিন্তু এক জোড়া কিন্তু হয় না। আসলে এক জোড়া বলতে যেটা বোঝায় যে অনুরূপ একটা কপি। কিন্তু আসলে ভাই আমি এখানে বসে আছি, আপনি ওখানে বসে আছেন, আমাদেরই ঠিক আরেকটা কপি কোথায় আছে এটা কিন্তু আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। তো সত্যি। এটা একটা প্যারাল ইউনিভার্সের একটা ধারণা আর কি, যেটা যদিও সুস্পষ্ট এই বিষয়ে কিছু নাই, কিন্তু তারপরেও মানে এটা যে একদম মানে কেউ এটা অস্বীকার করেন না, কিন্তু আল্লাহই ভালো জানেন যে এটা কিভাবে আছেন। তো এই রিলেটেডই রাসেল ভাই এখন যে বিষয়টা আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার যে দাদা বাড়ি সেটা ফরিদপুর জেলার বোয়ালমারী থানাতে। তো ওইখানে মানে আমি আমার বেশ কিছু আত্মীয় স্বজনদের কাছে একটা ঘটনা মাঝে মাঝে শুনতাম, ওনারা সেটা বলতেন। সেটা হচ্ছে যে প্রায় ৭৮ বা ৭৯ সালের দিকে রংপুর থেকে একজন ব্যক্তি ওখানে আসেন। তো আমরা যেটাকে রাসেল ভাই যে কামলা বলি, যে মানে ডে লেবারার আর কি, যারা ফসল কাটার মৌসুমগুলোতে সাধারণত তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, ফসল কাটেন, আবার ওই মৌসুম শেষ হলে তার যার বাড়িতে ফিরে যান। তো ওনার বাড়ি ছিল রংপুরে। তো উনি খুব ভালো কাজ করতেন, কিন্তু খুব সবসময় মন খারাপ করে থাকতেন। তো একবার মানে উনি যেই বাড়িতে থাকতেন, সেই বাড়ির মালিক ওনাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার সবসময় মন খারাপ থাকে? মন খারাপ কেন থাকে? তখন উনি একটা অদ্ভুত বিষয় শেয়ার করেন। তো সেই বিষয়টি হলো রাসেল ভাই, ওনারা 2 ভাই ছিলেন, উনি ছিলেন বড় ভাই। তো ছোট ভাই বড় ভাই দুইজনই বিবাহিত ছিলেন, ওনার 2টা সন্তান ছিল। তো উনি ছোট ভাই বড় ভাইয়ের ঘরও ছিল আলাদা। তো ওনার কথা অনুযায়ী একদিন উনি ঘুম থেকে উঠে মানে দেখেন যে ওনার ঘরটা কেন যেন অপরিচিত লাগছে, মানে এই ঘরটা ওনার না। তো উনি ঘর থেকে বের হয়ে এসে দেখেন যে উনি ওনার ছোট ভাইয়ের যে ঘর সেটাই শুয়ে আছেন। তো ওনার স্ত্রীকে ঘুম থেকে দেখে তোলেন, বলেন যে কি ব্যাপার, রাতের বেলা কি আমাকে ছোট ভাই, তুমি এবং আমি কি ছোট ভাইয়ের ঘরে চলে আসছি নাকি? তো বলেন না, ছোট ভাইয়ের ঘর তো এটা না। ছোট ভাই কেন, মানে ছোট ভাই কেন, তুমি তো ছোট ভাই, তো অন্যজন তো বড় ভাই, আর এই ঘর তো তোমারই ঘর। তো উনি খুব অবাক হন যে কি বলে, আমি বড়, আমি নাকি ছোট, এবং এই ঘর নাকি আমার, এতদিন ধরে আমি এই ঘরে বসবাস করছি, এই ঘরটা নাকি আমার। তখন উনি এইটা শুনে খুব মানে নিজেই মানে খুব আঘাত পান যে বলে কি। উনি বলেন, ওনার আবার 2টা সন্তান ছিল, উনি ওনার স্ত্রীকে বলেন, আচ্ছা ওরা কি ঘুম থেকে উঠেছে, ওদেরকে ডাকো। তখন বলে যে ওদেরকে ডাকবো, ও তো মানে বড় ভাইয়ের সাথে ঘুমায়। বড় ভাইয়ের সাথে ঘুমাবে কেন? বলে মানে কেন, ওটা তো তার বাচ্চা, তার সাথে ঘুমাবে না? বলে না, এই বাচ্চা তো আমার। তখন তার স্ত্রী বলে যে এই বাচ্চা, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 7 বছর, তোমার হয় কেমন, তোমার আমার বিয়ে হয়েছে তো 1 বছর। তখন উনি তো মানে খুব অবাক হন এবং রীতিমতো বাসা বাড়িতে ঝগড়াঝাটি শুরু করে দেন। এবং আশ্চর্য বিষয় রাসেল ভাই দেখেন, ওই 2টো বাচ্চা বাইরে বের হয়ে এসে তাকে চাচা চাচা বলছে। তো এইটা দেখার পরে মানে বাড়ির সব লোকজন একটা মানে ডিসিশনে আসেন যে এই রাতের বেলা কেউ হয়তো বা জিনে ধরেছে বা এমন কোনো ঘটনা ঘটেছে যে সে পাগল হয়ে গেছে। আচ্ছা। তো উনি যাই হোক বাড়ির লোকদের সাথে ঝগড়াঝাটি করে চিন্তা করেন যে যাক, সূর্য উঠে গেছে, এখন মাঠে যেতে হবে। ওই সময় ফসল কাটার মৌসুম ছিল তার এলাকায় ওই সময়।
তো উনি ফসল কাটার জন্য, আমরা যেটাকে মানে কাঁচি বলি আর কি, Right. কাঁচি নিয়ে উনি হুম। মাঠে গিয়েছেন ফসল কাটার জন্য। ধানও পাক ধরেছে। এখন উনি যেই ক্ষেতে ফসল কাটা শুরু করেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছে, এই করো কি করো কি? তো কেন? বলে যে আমার ক্ষেতের ফসল তুমি কাটছো কেন? তুমি তোমার খেতে যাও। বলে কি বলো, আমার এই ক্ষেতে আমি ফসল লাগাইলাম, বড় করলাম, পাক ধরেছে, এখন আমি ফসল কাটবো না? বলে না, এই ক্ষেত তোমার না, এই ক্ষেত আমার, তোমারটা ওই পাশে। এখন এইটা বলার পরে উনি তো রীতিমতো তার সাথে ঝগড়া জুড়ে দেন। তখন এক পর্যায়ে হাতাহাতি মারামারিও হয়। তখন তারা ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে যান, নালিশ করেন। চেয়ারম্যান সবাইকে মানে ডাকে, উভয় পক্ষকে। তো সব কথা শুনে তখন চেয়ারম্যান বলে যে তোর সব তো ঠিকই আছে, ওই জমি তো তোমার নয়, তোমার জমি তো অন্যটা, এটা তো সবাই জানে। তো বলে যে তুমি তোমার দলিলটা নিয়ে আসো। তখন বলে যে হ্যাঁ, আমার দলিলেও আমার নামই আছে, এই জমিটা আমার। সত্যি রাসেল ভাই, দলিলটা আনার পরে উনি যদিও ক্লাস 6 পর্যন্ত পড়েছিলেন, দেখে যে আসলে দলিলে কিন্তু ওই জমিটা ওনার নয়। আচ্ছা। ওইটা কিন্তু ওই যে ওই কৃষকটা যে জমিটা দেখিয়ে দিয়েছে সেটাই তার। হুম হুম। এটাতে উনি আরো অবাক হন এবং চেয়ারম্যান থেকে শুরু করে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে রীতিমতো একজন বদ্ধ পাগল, হুম হুম। তাকে অবশ্যই এখন মানে পাগলাগারদে পাঠাতে হবে। আচ্ছা। তখন তাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, জোর করে হুম হুম। সেখানে পাঠিয়ে দেওয়া। সে বলে আমি পাগল না, কিন্তু তার যে আচরণ ছিল, এই অদ্ভুত টাইপের আচরণ, এত কিছু পরিবর্তিত হয়ে যাওয়া, তা আসলে এটা তো আমরাও তো বলবো যে আসলে তার মাথা খারাপ হয়ে গেছে। হুম হুম। এরকম যদি আমাদের সামনে এরকম ঘটনা ঘটতো। তো পাবনায় যখন তাকে রেখে আসা হয় রাসেল ভাই, কিছুদিন যাওয়ার পর তার পরীক্ষা নিরীক্ষা বা আচার আচরণ, কথাবার্তা সবকিছু শুনে মানে ওখানকার যে ডাক্তাররা ছিলেন তারা নিশ্চিত হন যে উনি মানে সম্পূর্ণভাবে একজন সুস্থ ব্যক্তি। এবং ওই মানে হসপিটালের তরফ থেকে তার ফ্যামিলিকে চিঠিও লেখা হয়। ওই সময় তো মোবাইল এরকম ছিল না, চিঠি লেখা হয় যে আপনার এই রোগী সুস্থ, সম্পূর্ণ সুস্থ, তাকে এসে আপনারা নিয়ে যান। কিন্তু রাসেল ভাই, অনেকবার চিঠি লেখার পরেও মানে বাড়ি থেকে না কেউ আর আসেনি। হুম হুম। তখন যেহেতু একজন সুস্থ লোককে কতদিন আটকিয়ে রাখা যায়, সেটাই। তখন ডাক্তার সাহেবরা বলেন, আপনি যেহেতু সুস্থ, আপনি তো নিজেই পথ চিনে বাড়ি যেতে পারবেন, তো আমরা আর আপনাকে আর রাখতে চাচ্ছি না, আপনি চলে যান। হুম হুম। তখন ওনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু উনি আসলে পরিবারের সদস্যদের এই আচরণে এতটা মনে কষ্ট পেয়েছিলেন, উনি আর বাড়িতে ফিরে যান নাই। আচ্ছা। উনি এই ফরিদপুর অঞ্চলে চলে আসেন। সেখানে এসে এই কামলার কাজ শুরু করেন, ডে লেবারার যে কামলা আর কি, এটা শুরু করেন। তো আসল ভাই, উনি ওনার কাজে কর্মে কিন্তু কোনো ছিল না, একদম স্বাভাবিক, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হুম হুম। হ্যাঁ, মানে সবকিছু ঠিকঠাক ছিল, সবার খুব প্রিয় পাত্র এবং মানে কাজে ফাঁকি দেয় না এই হিসাবে তার একটা যথেষ্ট সুনাম ছিল আর কি। হুম হুম। তার নাম ছিল হলো মানে এলাকায় তার ময়না নামে চিনতো আর কি। হুম হুম হুম। হ্যাঁ, ময়না নামে চিনতো, তার নাম, ডাক নাম ছিল ময়না। তো এই নামে তাকে চিনতো। তো রাসেল ভাই একদিন মানে স্থানীয় ওনার সাথে সাথে মানে যাদের সাথে উনি কাজ করতেন, আরো যারা মানে কামলা যারা ছিল, একদিন ফসল মানে কাটছিলেন উনি। হুম হুম। কাটতে কাটতে মানে সবার সাথে গল্প করছে, কথা বলছে। হুম হুম। কথা বলতে বলতে হঠাৎ মানে তার আশেপাশে যারা ছিলেন তারা ফিল করলেন যে এতক্ষণ এই ময়না আমাদের মধ্যে ছিল, এখন আর সে নাই, আচ্ছা। কোথাও নাই। কোথায় গেল, কি হলো, তার কোনো হদিসই আর পাওয়া গেল না। মুহূর্তের মধ্যে সে নাই। মানে এরপর থেকে রাসেল ভাই ওই ময়নার না আর কোনো হদিস পাওয়া যায়নি। তো সবাই বলে যে জিনে তাকে নিয়ে গেছে। এটা ওই স্থানীয় ভাবে সেটা প্রচলিত যে মাঠের পিছু থেকে জিন তাকে মানে উধাও করে নিয়ে গেছে বা তাদের দেশে নিয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসেনি। তো রাসেল ভাই, সে যে ঘটনাগুলো বলেছিল, পরবর্তীতে ওই স্থানীয় একজন লোক তার দেয়া ঠিকানা অনুযায়ী, যে যাদেরকে বলেছিল তার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, সব তো একজন গিয়েছিল। তো উনি যে কথাগুলো বলেছিল সবগুলোর কিন্তু সত্যতা পেয়েছিল তারা, যে হ্যাঁ আসলে সত্যি সত্যি তার বাড়িতে এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তাকে পাবনা হসপিটালে পাঠানো হয়েছিল, ফ্যামিলির লোকজন তাকে আনতে যায় নাই, তারপর সে এখানে চলে আসছে। এই যে রাসেল ভাই, তার সাথে এই ঘটনাটা ঘটে যাওয়া, হঠাৎ করে তার উধাও হয়ে যাওয়া, এই বিষয়টা আসলে স্বাভাবিকভাবে দেখলে আমরা একটা জিনের কাজটা যে এরকম মনে করতে পারি যে একটা মানসিক একটা সমস্যা হতেই পারে। রাসেল ভাই 2008 সালে একজন স্প্যানিশ মহিলার সাথে একটা ঘটনা ঘটেছিল স্পেনে, যে উনি হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে চাদরটা গায়ে শুয়ে আছেন, যে রাত্রে যে চাদরটা পরে শুয়েছিলেন, সকালে উঠে দেখেন না সেটা অন্য চাদর। তো উনি মনে করেন হয়তো বা হতেই পারে, সে ভুলে গেছে। তারপর আসলে সে যখন অফিসে যায়, 20 বছর ধরে সে একটা অফিসে চাকরি করছিলেন, অফিসে গিয়ে দেখে সে যে রুমে বসতেন, সে রুমের বাইরে একটা অন্য ব্যক্তির নেম প্লেট লাগানো আছে। উনি মনে করছেন হয়তো বা সহকর্মীরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কাজটা করতে পারে, তার হয়তো বা প্রমোশন হয়েছে। কিন্তু তিনি অফিসে যাওয়ার পর দেখে একজন সহকর্মীও তাকে চেনে না, এবং সে জানতে পারে মানে তার অফিসের বিভিন্ন এমপ্লয়ীদের যে লিস্ট ঘেটে জানতে পারে সে ওই অফিসেরই অন্য একটা ব্রাঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করছেন, অথচ ওই ব্রাঞ্চে উনি কখনো যায়ই নেই।
আচ্ছা। তো তারপরে উনি চিন্তা করলেন উনি মনে হয় বড় ধরনের কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছেন, উনি ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তার বলেন উনি সম্পূর্ণরূপে সুস্থ। রাইট। তো উনি যখন আবার বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে তার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলা, কিছু কিছু বিষয় যখন উনি বলা শুরু করেন, তখন ফ্যামিলির লোকজন বলে যে এই ধরনের ঘটনা তো আমাদের এখানে কখনো ঘটেই নাই, ফ্যামিলি তুমি এগুলা কোত্থেকে অবতারণা করো। ফ্যামিলির লোকজন মনে করে যে মানে তার মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে। তারপর রাসেল ভাই ওনার যেই মানে বয়ফ্রেন্ড ছিল তাকে একটা মানে তাকে ফোন করেন, কিন্তু দেখা যায় রাসেল ভাই উনি প্রায় 7 বছর ধরে ওর সাথে এই ফোন নাম্বারে কথা বলছেন, কিন্তু উনি যখন ফোন করার পরে দেখা যায় যে এমন একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি ধরেছে এবং বলছে যে আমি তো এই ফোন প্রায় 12-13 বছর ধরে একই নাম্বার ব্যবহার করি, এবং সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। এবং আরো একটা জিনিস রাসেল ভাই, যে ওনার মানে যে এক্স বয়ফ্রেন্ড ছিল তার দেয়া অনেক জিনিস ছিল, তো সেগুলো বাসায় গিয়ে দেখেন সেগুলো অনেক উনি ফেলে দিয়েছিলেন সম্পর্ক ব্রেকআপ হয়ে যাওয়ার পরে, দেখে সেই জিনিসগুলো তার মানে ঘরে রয়েছে। তারপরে উনি যখন ইন্টারনেটে বিষয়গুলো ঘাটাঘাটি করেন, তখন উনি জানতে পারেন যে আসলে উনি যেই দুনিয়াতে আছেন এটা ওনার দুনিয়া না, উনি সম্পূর্ণ অন্য একটা প্যারালাল ইউনিভার্স থেকে এখানে চলে এসেছেন। যদিও রাসেল ভাই এটা কিন্তু খুব অদ্ভুত একটা ঘটনা। এটা এবং যদিও আমরা এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু এরকম ঘটনা যে আসলেও ঘটতে পারে, কখন যে এক দুনিয়া থেকে আরেক দুনিয়া ভেদ করে আপনি চলে যাবেন, ব্যাপারটা অনেকটাই অন্যরকম। আইনস্টাইন, নিউটন ওনারাও কিন্তু এই প্যারালাল ইউনিভার্সের একটা ধারণা ইউনিভার্সের ঘটনা, প্যারালাল ইউনিভার্সের বর্ণনা অনেকেই দিয়েছেন, এবং আমি গত সপ্তাহেও এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমরা ভবিষ্যতে হয়তো আবারও আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভাই, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। এবং আমি ছোট্ট একটা ঘটনায় আবার যাব, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, এবং সেই ঘটনাটি একটু পড়ে শোনাচ্ছি। ডিয়ার রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, অশেষ রহমতে ভালো আছেন। আমি নাফিউর রহমান নিশাত, আমার দেশের বাড়ি নওগাঁ। আমি বগুড়া জেলা সদরে, আমি বগুড়া জেলা স্কুলের ছাত্র। তারপর তিনি ফোন নাম্বার দিয়েছেন। যাই হোক, আমি আজ 2টি ঘটনা লিখছি। পড়াশোনার ব্যস্ততার কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না। যদি ঘটনা ভালো লাগে তাহলে প্লিজ শুনিয়ে দেবেন। ঘটনায় আসি। ঘটনা 1, 2013 সালের ঘটনা। দিন ঠিক মনে নেই। ঘটনাটি বগুড়া জেলার আদমজি উপজেলার। সেদিন এক আত্মীয়র বাচ্চা হওয়ার কথা। উনি আমার মায়ের চাচাতো বোন, অর্থাৎ আমার খালামণি ছিলেন। তখন আমি, আমার নানি, বাড়ির লোকজন গ্রামে ছিলাম। গ্রামের নাম পুশিন্দা সর্দার পাড়া। হঠাৎ খালামণির পেটে ব্যথা শুরু হওয়ায় তাকে আদমজির এক ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের নাম সঠিক মনে নেই। তখন ছিল রাত 11টা। গ্রামে সাধারণত 8টা থেকে 9টা বাজা মানেই অনেক রাত। যদিও আদমজি এবং সেই রাস্তায় বাস, ট্রাক, সিএনজি সব চলতো, কিন্তু সে রাতে আমরা কিছুই খুঁজে পাইনি। অনেক খুঁজির পর 2টা চার্জের ভ্যান পেলাম। প্রথম দফায় খালামণি আর তার মা, বোন, আমার খালু গেলেন 2টি ভ্যান নিয়ে। তারপর ভ্যানগুলো আমাদের নিতে আসে। আমাদের সাথে ছিল আমার মা, আমার মামা সহ আরো অনেক আত্মীয়। তারপর আমরা প্রায় রাত 12:30টায় পৌঁছাই। অনেক অপেক্ষা করার পর খবর পেলাম আমার খালামণির ছেলে সন্তান হয়েছে। ক্লিনিকে আমাদের থাকার জায়গা ছিল না, তাই সেই ভ্যান নিয়ে আমরা গ্রামে ফিরে আসি। সঙ্গে আমার মা, আমার নানি, আমার মামা, আমার নানা। মাঝপথে শিবপুর নামের একটা জায়গায় হঠাৎ কিছু করুণ আর্তনাদ এবং কিছু অট্টহাসি শুনতে পাই, এবং জায়গাটির নাম ছিল শিবপুর। করুণ আর্তনাদ শুনি। তখন রাত 3টা। আমরা সবাই অনেক ভয় পেয়ে গেলাম। আমার মায়ের কাছে একটা চাদর ছিল, সেটা নিয়ে আমরা আমাদের মাথা ঢেকে ফেলি। চাদরটা বড় ছিল বলে এক ভ্যানের সবার মাথা ঢাকা যাচ্ছিল না, অন্য ভ্যানেও কেউ ছিল না, এক ভ্যানেই সবাই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার নানি সে এলাকায় একটা সত্য ঘটনা বলেন এইখানে এক ক্ষেতে এক মানুষকে গলা কেটে হত্যা করা হয়। এর মাঝে মাঝে এই রাস্তা দিয়ে ধারে নাকি তাকে দেখা যায়। আর অনেকেই যারা এই রাস্তা দিয়ে যান, তারা তখন যাওয়ার সময় সেই ভদ্রলোক বা যার গলা কাটা হয়েছিল তার আর্তনাদ শুনতে পান। এমন সময় গরম লাগায় মাথা বের করলাম, করে যা দেখলাম বলার মতো না। দেখলাম ভ্যানে একটা গলা কাটা মানুষ বসে আছে এবং ভ্যান চালক তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে। ভ্যান জানি না কিভাবে আপনা চলছিল। আমি সাথে কান্না শুরু করে দেই সাথে সাথে, এবং সবাই চাদর সরিয়ে পড়ে। কি হয়েছে আমি কথা না বলে কান্নার ছলে হাত দিয়ে সেই ভ্যানটির দিকে ইশারা করলাম। সবাই দেখে সেই ভ্যানের চালক সেখানে আশেপাশে নেই। এর পর দিন সকালে আমি আমার খালামণিকেও দেখতে চাইনি, কারণ আমরা যা দেখেছি তা আর কোনোদিন দেখতে চাই না। তবুও দিনের বেলা ছিল বলে সাহস করে দেখতে চাই। রাস্তায় দেখা যায় সেই ভ্যান সেখানেই আছে। তখন আমার নানা, আমার মামা বলে যে একটু
একটু দাঁড়াও, আমি দেখি সেই চালক আশেপাশে আছে কিনা। কিছু দূর গিয়ে দেখতে পান ভ্যান চালক গলাকাটা অবস্থায় পড়ে আছে এক ক্ষেতে। চালকটির বাড়ি আমাদের কাছে গ্রামেই ছিল বলে বাড়ির মানুষকে জানানো হয়। তারপর চালকের বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যান। কেউ যদি রাতে আদম দিঘি যান প্লিজ মাঝ রাতে যাবেন না, আর যেতে হলে সঙ্গে অন্তত 2-3 জনকে নিয়ে যাবেন। এবং ঘটনা 2, এটা ছিল মালয়েশিয়াবাসী আমার নানার কাছ থেকে শোনা, দিন তারিখ মনে নেই। কুয়ালালামপুরের কোনো এক জায়গায় নানা চাকরি করতেন, সেটা ছিল বেসরকারি এক কোম্পানি। তো সেখানে অনেক দেশের মানুষ কাজ করতো। এখন আসল ঘটনায় আসি। নানা তার কিছু বন্ধু মিলে অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া নেন এবং একদিন আফ্রিকান নিগ্রোদের মতো 3-4 জন মানুষ নানার ফ্ল্যাটের নিচতলা ভাড়া নেন। আমার নানার এক বন্ধু ছিল ধার্মিক, তার নাম ছিল আবু আলী। তো তিনি কাজ শেষে ফ্ল্যাটে ফিরে নামাজ কালাম পড়ে খাবার দাবার তৈরি করছিলেন। হঠাৎ সেই নতুন ভাড়াটিয়া আসেন এবং এসে তার সাথে কুশল বিনিময় করেন। হঠাৎ এরপর একদিন নানার সেই বন্ধু নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার 3 দিন পর নানা সেই নতুন ভাড়াটিয়া কাছে যান এবং সেখানে গিয়ে তাদের সাথে অনেক গল্প গুজব করেন এবং এক সময় এমনি ভাবে তিনি রান্নাঘরে যান। রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন অনেক গল্প গুজব। নানা সেখানে গিয়ে দেখেন যে সময় নতুন মানুষের দেখেন যে তাদের অনেকের গল্প গুজব। আচ্ছা এক সময় এমনি করে রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন যে সে সময় নতুন মানুষদের ফ্রিজ খোলেন। আমি এটা বুঝলাম না এই জায়গাটা। তারপর বাঘ হারিয়ে ফেলেন, তার চোখে পানি চলে আসে, সাথে সাথে মনে আসে ভয়। তিনি তার নিখোঁজ বন্ধুর কাটা মাথা দেখতে পান, হাত পা কিছুই ছিল না, শুধু মাথা ছিল। তিনি অনেক কষ্টে ভয় আর কান্না চাপিয়ে তাদের বাড়ি থেকে চলে আসেন। তিনি ঘটনা কাউকে জানাননি। তার ঠিক 2 দিন পরে চাকরি বাদ দিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। এই ছিল আমার সেকেন্ড ঘটনা। এগুলো ভালো লাগলে, যে কোনো একটি ভালো লাগলে ভূত এফএম বলবেন। খোদা হাফেজ। আমার 2টি ভালো লেগেছে এবং আমি 2টি ঘটনায় শেয়ার করলাম। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো ঘটনা পাবো। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা এবং এই মুহূর্তে হাফেজ মাইনুদ্দিন ভাই আছেন। আমরা তার কাছে যাব এবং তার একটা ঘটনা শুনে আসবো। ঘটনাটা অদ্ভুত টাইপের আছে, চলুন আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনা বলবো সেটা নওগাঁর। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি নওগাঁর যে জায়গাটাতে এবার যাওয়া হয়েছে, এর আগে ওই নওগাঁ ডিস্ট্রিক্টে যে ঘরটার বিষয় যে আমার কাছে আসছিল যে লোকটা সমস্যার জন্য, তো আমি তো সেদিন যেতে পারিনি। তো ওই লোককে আমি বলে দিয়ে আসছিলাম যে ঠিক আছে আপনি যান, যাওয়ার পর আমি ফোনে কথা বলবো সেখানে এবং কি করতে হবে সে কাজটা আমি বলে দেব। যে সেইখানে যাওয়ার পর আমাকে কল করেন এবং সেখানে আমি তাকে বলছি যে যে ঘরটাতে আপনার সমস্যা হইতেছে সেই ঘরের প্রধান যে দরজাটা এটা আমাদেরকে পর্দা দিয়ে দেবেন এবং অবশ্যই সেই ঘরটাতে জিন থাকবে না কে থাকবে তার জন্য একটা প্লেটের মধ্যে কয়েকটা মিষ্টি দিয়ে আপনি চলে আসবেন। তো তখন সেই লোকটা বলতেছে যে আমাকে ফোন করে যে আমি তো খুব ভয় পাইতেছি, তো সেই মুহূর্তে কি করা যায়? তা বললাম আপনার কোনো ভয় নেই, আমি দেখতেছি, আপনি কাজ করে যান। তখন সেই লোকটা যখন মিষ্টি নিয়ে এবং দরজার সামনে দিয়ে পর্দাটা দিল এবং ঘরের ভেতরে যে মিষ্টিটা দিছে, উনি কিছুক্ষণ পরে দেখতেছে যে মিষ্টিটার ভিতরে 3-4টা মিষ্টি দিছিল, 3টা মিষ্টি নাই, শুধু একটা মিষ্টি রয়ে গেছিল। আচ্ছা। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হয়, উনি যে ভয় পাইতেছিল সেই এলাকায় ওই জায়গাটার মধ্যে কোনো কুকুর ছিল না, কিন্তু সেই মুহূর্তে তাকে একটা কুকুর পাহারা দিয়ে। সেই ছেলেটা যতক্ষণ পর্যন্ত ওই ঘরটাতে ছিল কাজ করছে এবং সে যতক্ষণ পর্যন্ত ঘরে নিজে ফিরে নাই, সে কুকুর তাকে পাহারা দিছে ঘর পর্যন্ত। তার নিজ বাড়িতে যখন আসে, সে নিজ বাড়িতে আসা পর্যন্ত সেই কুকুরটা তার পেছনে পেছনে করে এসে তারপর চলে যায়। সেই ছেলেটা অবাক হয় যে এইখানে তো কোনো কুকুরই ছিল না, এখন কি ভাই আসলো আর এই কুকুরটা আমার বাড়ি পর্যন্ত কেন সে তারপর কোথায় চলে গেল? এটা আমার সাথে ফোনে কথা হয়। তো এবার আমি গিয়েছিলাম সেই জায়গাটাতে, জঙ্গলের ভিতরে সেই ঘরটা,
সবচেয়ে বড় যেটা আশ্চর্যজনক বিষয়, ঘরটাতে মাটির দেয়াল, ফাটল ধরা, সূর্যের আলো পর্যন্ত সেই ঘরটাতে প্রবেশ করে না, অন্ধকার থাকে। আমি সেখানে আলোর ব্যবস্থা করার জন্য মোমবাতি দিলাম জ্বালানো, এবং মোবাইলের যে টর্চ লাইট আছে সেটাও জ্বালালাম, তবুও আলো হয় না, অন্ধকার থেকে যায়। একটা বাঁশ দিয়ে একটা দেয়াল যে আটকে রাখছে, এত ঝড় তুফান এত কিছু হয়, সেই দেয়ালটা ধসও পড়ে যায় না, দেয়ালটা একটা বাঁশের উপর আটকে আছে, অথচ এটা বহু বহু পুরনো ঘরটা। এর পরবর্তীতে আমি যে কাজগুলো করি, সেই ঘরটাতে আমি ভেতরে প্রবেশ করি এবং সেই মাটিগুলো হাত দিয়ে দেখি, এই মাটির চারপাশের দিকে বিষাক্ত সাপ, বহু ভয়ানক সাপ, খুব শব্দ হইতেছে এবং বিষাক্ত সাপ রয়ে গেছে। এবং সবচেয়ে বড় আশ্চর্য আমার কাছে যে বিষয়টা হইতেছে, আমি যখন ঘরের বারান্দাতে মানে দরজার সামনে দাঁড়ানো ছিলাম, ভেতর তো খুব গুটগুটে অন্ধকার, কোনো আলো প্রবেশ করে না। সেই দেয়ালের আমার ডান পাশে দেয়ালের মধ্যে এবং আমার মুখ বরাবর, সোজা বরাবর, দুই দেয়ালের মধ্যে শুধু চোখ দেখতে পাইছি, কোনো বডি, কোনো দেহ, কোনো মাথা, হাত, পা, কোনো কিছু দেখা যায় নাই। শুধু আমার ডান পাশে দেয়ালের মধ্যে দুটা চোখ আর আমার সোজা বরাবর দুটা চোখ দেখা গেছে, এবং তখন খুব আলোকিত। পরে এটা দেখার পরে আমি চলে আসলাম। এটা যখন দেখে আমি ওইখানে ঘরটাতে ফিরে আসার পরে যে আমাকে নিয়ে গেছিল তার ঘরে বসে মোরাকাবায় বসলাম, এই ঘরটা বিষয়ে কে আছে। তখন সেই ঘরের মধ্যে যিনি থাকেন সেটা একটা জিন ছিল। সে আমার কাছে বলল আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিবা। পরবর্তীতে আমি তার জন্য মিষ্টি এবং কিছু ফলের তৈরি করি, এবং ওই ঘরটাতে যখন দেওয়া হয়, তো সেখানে খাবারটা দেওয়ার মধ্যে আমার কিছু ভুল থাকাতে সে আমাকে একটু আঘাত করে, আমি একটু আঘাত পাই, আমাকে আঘাত করা হয়। আমার এখানে সেটা একটা ভুল ছিল। এবং শেষ পর্যন্ত আপনি তখন কি করেন? শেষ পর্যন্ত আমি জানতে পারি সেটা অনেক পুরনো আমলে ছিল এবং একটি জিন ছিল এখানে, জিন বসবাস করত, এবং এটা পরহেজগার জিন। আচ্ছা, ওইখানে গ্রামের লোকগুলো সেখানে একটু খাবার দিত, আপনি সেগুলো নিষেধ করে দিয়ে আসছেন? হ্যাঁ, আচ্ছা, আমি বলছি এগুলো দেবেন বন্ধ না, করতে কারণ হবে। এটা একটা কুসংস্কার মতো। আচ্ছা, এগুলো নিষেধ করে কিন্তু এখন কি সেখানে সমস্যার সমাধান হয়েছে? সমস্যার সমাধানের দিকে আসছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ঘটনাটি। যাই হোক, আজকে সব ঘটনাগুলো অদ্ভুত লেগেছে। আমাদেরকে লিখেছেন এটা আমাদের সোহেল ইসলাম নাহিদ, এছাড়া আছেন মেহেদি, আমাদের সঙ্গে ফারহান কবির আছেন, আমাদের সঙ্গে আছেন ফারহান কবির নাজিন, এছাড়া মাহমুদ হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন